কম্পিউটারে রেকর্ডিং অন করে দিলাম। এখন তাহলে দেখা যাক। তাহলে ডিমান্ড সাপ্লাই এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইলাস্টিসিটি তোমাদের আমি খুব ভালোভাবে পড়িয়েছি, আশা করি এটা স্লাইডও তোমরা পেয়ে গেছো, এটাতে সমস্যা হওয়ার কথা না, এটা আমি শেষ করছিলাম আমার মনে আছে। মার্কেট অ্যান্ড ইকুইলিব্রিয়াম এটা আমরা শুরু করব, এটাও তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়। তোমরা অনেকেই হয়তো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বা তোমাদের যে ফুড প্রোডাকশন হবে সেগুলোর ক্ষেত্রে মার্কেটিং নিয়ে তোমাদের হয়তো কাজ করতে হতে পারে। তো সেক্ষেত্রে মার্কেট প্যাটার্নগুলো কেমন, স্ট্রাকচারগুলো কেমন সেটা আমরা দেখব, এবং সেখানে আমরা কিভাবে ইকুইলিব্রিয়ামে যাই, হ্যাঁ, কোন কয়েক ধরনের মার্কেট আছে সেটা আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো দেখো মিনিং অফ মার্কেট আমরা এটা আগে দেখে নিই। Originally, Jevon said a market was a public place in a town where provisions and other objects were exposed for sale, but the word has been generalized so as to mean anybody or persons who are in intimate business relation and carry on extensive transaction in any commodity. নরমালি বলা হচ্ছে কি, যেমন বলতেছে কি যে মার্কেট হচ্ছে একটা পাবলিক প্লেস বা একটা খোলা জনগণ যেখানে দাঁড়াই বা দাঁড়াতে পারে সেরকম একটা জায়গা হতে পারে, সেটা টাউন হতে পারে, যেখানে তুমি তোমার পণ্য সামগ্রী, হ্যাঁ, অ্যান্ড আদার অবজেক্ট এবং অন্যান্য বিষয়গুলি নিয়ে তুমি কি করতে পারবা, বিক্রি করার জন্য নিজেকে এক্সপোজ করতে পারবা বা বিক্রি করার জন্য অফার করবা। হ্যাঁ, বাট দ্য ওয়ার্ড হ্যাজ বিন জেনারেলাইজ, এটাকে আরো জেনারেলাইজ করা যাচ্ছে সো অ্যাজ টু মিন এনি বডি অফ পারসন হু আর ইন ইন্টিমেট বিজনেস রিলেশন। এখানে জেনারেলাইজ করে বলা হচ্ছে যে এখানে যে কোনো একটা ব্যক্তি যে কি করতে পারে, বিজনেস করার জন্য বা বিজনেস সম্পর্ক তৈরি করার জন্য উদ্যোগ নিতে পারে। ইন্টিমেট মানে হচ্ছে উদ্যোগী হওয়া বা তোমার হচ্ছে যে একটু আগ্রহ প্রকাশ করা। অ্যান্ড ক্যারি অন এক্সটেন্সিভ ট্রানজাকশন ইন এনি কমোডিটি, এবং এইটা প্রেক্ষিতে তুমি পণ্যটা আদান প্রদানের জন্য তুমি কি করবা, হ্যাঁ, চেষ্টা করবা, হ্যাঁ, বা ক্যারি করবা বা এটা সম্পাদন করবা। তাহলে একটা হচ্ছে তোমাকে পণ্য বা সামগ্রী নিয়ে তোমাকে তোমার বিজনেস করার একটা ইচ্ছা পোষণ করতে হবে এবং সেটাকে তোমার বাস্তবায়ন করতে হবে। এখন আমার পণ্য আছে, আমার বিক্রি করার এই ইচ্ছা নেই, তাহলে কিন্তু এটা মার্কেট প্লেস হবে না। তোমাকে পণ্য থাকতে হবে এবং সেটা তোমাকে সেল করার জন্য উদ্যোগ নিতে হবে। সেই বিষয়টা যখন হবে তখনই তোমার ওটাকে মার্কেট প্লেস বলা হবে। ফ্রেঞ্চ ইকোনমি কথা বলা ছিল স্যার। হ্যাঁ বলো স্যার এই ক্লাসটা মেবি লাস্ট ক্লাসে হয়ে গিয়েছিল স্যার, আমাদের ক্লাসে হ্যাঁ, নেওয়া হয়েছিল ওই পুরোটা যে তোমরা একদম। ওইটা তো সিরিয়াসলি বলতে পারতেছো না যে কত বলবো, আমি শর্ট করে ইমপারফেক্ট মার্কেট পর্যন্ত হয়ে গেছিল স্যার। ইমপারফেক্ট মার্কেট হয়ে গেছিল, জি স্যার। আমি শর্ট করে বলে আমি ওই জায়গায় আচ্ছা চলে জি যাচ্ছি। হ্যাঁ, a French economist Carnot said economies understand by the term market not any particular marketplace in which things are bought or sold, but the whole of any region in which buyers and sellers are in such free interaction with one another that the price of the same good tend equality easily and quickly. সোজা কথা বলা হচ্ছে যে আগে যেমন বলা হতো যে একটা প্লেস হতে হবে মার্কেট হওয়ার জন্য এবং কিছু মানুষজন ওখানে আসবে, এখন সেই কনসেপ্ট থেকে আমরা বের হয়ে আসছি, এখন মার্কেট হওয়ার জন্য আর প্লেস লাগবে না, যে কোনো জায়গাতে বসে সে এটা রিজিয়ন ভিত্তিক হতে পারে, এটা ইন্টারন্যাশনাল লেভেলে হতে পারে, আমরা অনলাইন মার্কেট এখন করে থাকি বা মার্কেটিং করে থাকি। তো সবকিছু মিলাই এখানে বলা হচ্ছে যে শুধু প্লেসের মধ্যে এটা সীমাবদ্ধ না, প্লেসের বাইরেও মার্কেট হতে পারে, সেখানে বায়ার এবং সেলার কি করবে, একে অপরের সাথে ইন্টারাকশন করবে বা ইন্টারকোর্সের মাধ্যমে, দর কষাকষির মাধ্যমে একজন আরেকজনের পণ্য কেনাবেচা করবে। ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট ডেফিনেশন। হ্যাঁ, তারপর বলা হচ্ছে যে ফর্মস আর স্ট্রাকচার অফ মার্কেট, এখানে বলা হচ্ছে মার্কেট কয়েক প্রকার হয়, সেটা হচ্ছে যে তোমার পারফেক্ট মার্কেট, ইমপারফেক্ট মার্কেট। তার আগে বলা হচ্ছে মার্কেট হতে গেলে তোমার কমোডিটি লাগবে, বায়ার এবং সেলার লাগবে, এটা সার্টেন প্লেসে হতে পারে, রিজন হতে পারে, অথবা এন্টার ওয়ার্ল্ডে হতে পারে, এবং বায়ার এবং সেলারের মধ্যে একটা বার্গেনিং থাকতে হবে। হ্যাঁ, দর কষাকষি একটা বার্গেনিং থাকতে হবে, যা চাবে তাই দিয়ে দিলে ওইটা মার্কেটের বৈশিষ্ট্যটা ফুলফিল করে না। তাহলে মার্কেটের স্ট্রাকচারের মধ্যে দুই ধরনের পাচ্ছি আমরা, একটা পারফেক্ট মার্কেট, একটা ইমপারফেক্ট মার্কেট। পারফেক্ট মার্কেট বলা হচ্ছে যে এই মার্কেট ইজ সেড টু বি পারফেক্ট when all the potential seller and buyer are promptly aware of the price at which transaction take place and all the offers made by other seller and buyer, and when any buyer can purchase from any seller and conversely. পারফেক্ট মার্কেট বলতে বোঝানো হচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতাপূর্ণ মার্কেট, যেটাকে বলা হয় বাংলায় পূর্ণ প্রতিযোগিতাপূর্ণ। তার অর্থ হচ্ছে এই যে প্রত্যেকটা পণ্যের গুণাগুণ, তার প্রাইস তোমার জানা থাকবে। হ্যাঁ, জানা থাকবে, তোমার যার কাছ থেকে ভালো লাগবে তার কাছ থেকে পণ্য নিতে পারবা, যাকে ভালো লাগবে না তার কাছ থেকে তুমি পণ্য নাও সেল করতে পারো, এটা তোমার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। তাহলে এখন বলতে পারো তাহলে আমরা আমরা কি অনেক সময় কি পণ্য কিনতে বাধ্য হই যে আমার আর কোনো বিকল্প কোনো সোর্স নাই, এখান থেকে কিনতে হবে, এমন কি কোনো ঘটনা ঘটতে পারে? বলতে পারো? আমি বলছি পারফেক্ট জি মার্কেট স্যার, হচ্ছে এরকম যে হয়তো লাস্ট মোমেন্টে। বলো।
স্যার অনেক সময় আমাদের প্রয়োজন থাকে কিন্তু মানে ওই দোকান ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না, পাওয়া অন্তত যায় না। হ্যাঁ এই তখন ধরনের আমরা ঘটনা ওখান ঘটতে থেকে পারে, ওই দোকান অথবা ওই কোম্পানি বাধ্য ছাড়া হই। আর কোনো ডিস্ট্রিবিউটর নাই, এরকম হয়, এরকম ওইটাকে তখন বলা হয় মনোপলি মার্কেট, হ্যাঁ, বা ইমপারফেক্ট মার্কেট। পারফেক্ট মার্কেট যেটা হয়, মার্কেটের সমস্ত বৈশিষ্ট্য ফুলফিল করে, কিন্তু ইমপারফেক্ট মার্কেটে ওই ওই বৈশিষ্ট্যগুলো তখন আর ফুলফিল হয় না। আমার হয়তো একটা সোর্স থেকে কিনতে হবে, আমি হয়তো বার্গেনিং করতেই পারবো না, হ্যাঁ, বা আর কোনো সেলার নাই, আর কোনো দাম দর করার সুযোগ নেই, ওই লোক যে দাম চাবে আমাকে সেই দামই মেনে নিতে হবে, তখন এটাকে বলা হয় ইমপারফেক্ট মার্কেট। হ্যাঁ, আমি এটা আলোচনা করছি না, আমরা পরে আরো ডিটেইলস আলোচনা করবো। দেখো এখানে টাইপস অফ মার্কেট, এখানে আমরা এগুলোকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে ফেলছি। পারফেক্ট অর পিওর কম্পিটিটিভ মার্কেট যেটাকে বলা হচ্ছে, পারফেক্ট বা পূর্ণ প্রতিযোগিতাপূর্ণ, সেটা হচ্ছে যে নাম্বার অফ ফার্ম থাকবে ইনফিনিট, মানে অসংখ্য, হোমোজেনিয়াস থাকবে, কমোডিটি প্রোডাকশন থাকবে হোমোজেনিয়াস। তার এক্সাম্পল হচ্ছে যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটটা সাধারণত এক্সিস্ট করে এগ্রিকালচার প্রোডাকশনের ক্ষেত্রে, এগ্রিকালচারাল প্রোডাকশনের ক্ষেত্রে ধান, গম বা চাল, তারপর হচ্ছে তোমার লেন্টিল বা ডাল, সবজি, এই সমস্ত ক্ষেত্রে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট বিরাজ করে। হ্যাঁ, যেমন ধরো আঙ্গুর, বাংলাদেশের আঙ্গুরও একটু যেরকম মিষ্টি, আমেরিকার আঙ্গুরও প্রায় ওই কাছাকাছি একই রকম মিষ্টি, সাইজও ওই 19-20। এখানকার চালেরও যেমন কোয়ালিটি, ফিলিপাইনের চালেরও এই কাছাকাছি কোয়ালিটি। মানে প্রোডাক্টগুলো হোমোজিনিয়াস এবং ইনফিনিট কথা বলা হচ্ছে, নাম্বার অফ ফার্ম ইনফিনিট কথা বলা হচ্ছে যে বাংলাদেশে যদি 17 কোটি মানুষ থাকে, সেক্ষেত্রে যদি 60% যদি মানুষ গ্রামে বাস করে, 60% কৃষক আছে, তার মানে হচ্ছে যে এরকম সারা পৃথিবী ধরলে এই নাম্বার অফ এগ্রিকালচারাল ফার্ম বলো অথবা নাম্বার অফ ফার্মার বলো অসংখ্য, হ্যাঁ, এটা গুণে শেষ করতে পারবে না। তাহলে এটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন মার্কেটের বৈশিষ্ট্য। নাম্বার অফ ফার্ম থাকবে অসংখ্য এবং প্রোডাক্টগুলো হবে হোমোজিনিয়াস। তুমি এখানে পেয়ারা যেমন খাবে, ওই ইউরোপে যেও দেখা যায় যে পেয়ারা ওই কাছাকাছি কোয়ালিটির। হ্যাঁ, বুঝছো? স্যার হোমোজিনিয়াস বলতে কি বোঝাচ্ছেন? হোমোজিনিয়াস হচ্ছে প্রোডাক্টগুলোর কোয়ালিটি বা প্রোডাক্টগুলো একই রকম। হ্যাঁ, হোমোজিনিয়াস হচ্ছে সম সমমান সম্পন্ন বা সমগোত্রীয় বা একই রকম। যেমন চাল মনে করো, যদি বলি, হ্যাঁ, এখন বলতে পারো যে স্যার তাদের মধ্যে আবার ভেরিয়েশন আছে, যে মিনিক্যাট একরকম, সুগন্ধি চাল একরকম, ওইটা খুব বড় একটা ফ্যাক্টর না। হ্যাঁ, তো হোমোজিনিয়াস হচ্ছে একই টাইপের বা একই ক্যাটাগরি। যেমন ফুলকপি যদি ধরো, একটা ফুলকপি তুমি রাজশাহী থেকে কিনলেও যা পাবা, যেরকম চেহারা পাবা, চিটাগাং থেকে কিনলেও একই রকম চেহারা পাবা। মিনিক্যাট বাংলাদেশে এই মাথা যেমন, ও মাথা তো মিনিক্যাট ওই কাছাকাছি পাওয়া যায়। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় হোমোজিনিয়াস। মনোপলিস্টিক কম্পিটিশন বলতে বোঝানো হচ্ছে যে, দেখো ইমপারফেক্ট মার্কেটের একটা পার্ট হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। এখানে ফার্ম থাকবে ম্যানি, প্রোডাক্টের কোয়ালিটি থাকবে ডিফারেন্ট, একটু ভেরিয়েশন থাকবে। হ্যাঁ, একটু ভেরিয়েশন থাকবে। যেমন তোমার মনে করো যে আমরা যেমন টুথপেস্ট ব্যবহার করি, হ্যাঁ, বা হচ্ছে তোমার প্রসাধনী ব্যবহার করি, শ্যাম্পু ব্যবহার করি, বা টয়লেটারি যে জিনিসপত্র সেগুলো ব্যবহার করি, ওগুলোর মধ্যে দেখবা যে কোয়ালিটি একটু পার্থক্য, দামে পার্থক্য, বেশ দামে পার্থক্য আছে। ওই জন্য বলা হচ্ছে যে ইমপারফেক্ট মার্কেটের একটা পার্ট হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। এখানে ফার্ম, নাম্বার অফ ফার্ম মেনি, প্রোডাক্টের হচ্ছে ডিফারেন্সিয়েট, মানে প্রোডাক্টের মধ্যে তুমি পার্থক্য করতে পারবা। যেমন তোমাকে আমি যদি বলি যে তুমি এই যে বাংলাদেশে কি কি পাওয়া যায় না, মডার্ন হার্বালের যদি বলি যে তুমি এটার একটা ফেস ওয়াশ ব্যবহার করো, আর যদি বলি যে ওলের একটা ফেস ওয়াশ, তুমি ওই দুটার মধ্যে পার্থক্য খুঁজে পাবা না? একই রকম হবে? মডার্ন হার্বালের একটা ফেস ওয়াশ আর হচ্ছে ওলের একটা ফেস ওয়াশ কি একরকম হবে? আলাদা না স্যার। হ্যাঁ, একরকম হবে না, কোয়ালিটি পার্থক্য হবে না। জি স্যার। হ্যাঁ, কোয়ালিটি পার্থক্য। ওই জন্য বলা হচ্ছে যে এখানে প্রোডাক্ট কোয়ালিটি বা নেচার অফ কমোডিটি হচ্ছে ডিফারেন্সিয়েট। অলিগোপলির কথা বলা হচ্ছে ফিউ, মানে 2, 4, 5টা 5-7টা থাকবে এরকম ফার্ম। হোমোজিনিয়াস হবে প্রোডাক্টগুলো। যেমন আমরা যদি বলি যে আমাদের দেশে যে মোবাইল কোম্পানি আছে 4-5টা, এটা হচ্ছে যে অলিগোপলি মার্কেট। এখানে ওই সবার ইন্টারনেট ফ্যাসিলিটি, ফোন ফোন ফোনের চার্জ, ফোন কোয়ালিটি আর একটা কাছাকাছি। হ্যাঁ, ওই জন্য বলা হচ্ছে যে প্রোডাক্টগুলো হোমোজিনিয়াস। আর নাম্বার অফ ফার্ম এই যে 4-5টা, বেশি এরকম এর বেশি হবে না, 4-5টার মতো। হ্যাঁ, আর পিওর অর অ্যাবসলিউট মনোপলি যেটা বলা হচ্ছে, একচেটিয়া বাজারের কথা বলা হচ্ছে, এটাকে এখানে থাকবে, একটাই থাকবে, এবং এটা হোমোজিনিয়াস, প্রোডাক্টগুলো হোমোজিনিয়াস। হ্যাঁ, যেমন মনে করো বাংলাদেশে যদি আমি বলি মনোপলি মার্কেট কোনটা, মনোপলি মার্কেট হচ্ছে যে বিদ্যুৎ সাপ্লাই, পিডিবি যেমন বিদ্যুৎ সাপ্লাই দেয়, তাদের হচ্ছে মনোপলি মার্কেট। তাদের ছাড়া তোমার বিদ্যুতের তেমন কোনো বিকল্প সোর্স নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাদের ওই বিদ্যুৎ সব জায়গাতে একই রকম, একই সার্ভিস একই রকম, তাহলে এটা একটা হোমোজিনিয়াস মার্কেট, সরি মনোপলি মার্কেট। এটা বিদ্যুৎ হতে পারে, ওয়াসা হতে পারে, ট্রেন হতে পারে, হ্যাঁ, এরকম ইয়ে হতে পারে। বুঝছো?
অলিগোপলি আমাদের ক্ষেত্রে আর কি হতে পারে, আমাদের বিমান সার্ভিস হতে পারে। যেমন আমাদের দেশে বিমান, আমাদের লোকাল যে ডোমেস্টিক ফ্লাইট গুলো চলে সেক্ষেত্রে তোমার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে, নোভো এয়ার আছে, ইউএস বাংলা আছে, আরো হয়তো একটা আছে এরকম। তো এগুলো হচ্ছে অলিগোপলি মার্কেট। আর মনোপলি মার্কেটের ক্ষেত্রে সাধারণত গভর্নমেন্টের ইউটিলিটি গুলো আছে সেগুলো, বিদ্যুৎ, গ্যাস। গ্যাস কি সরকারের মতো আর কোনো এরকম কোম্পানি আছে সরকারের মতো এভাবে পাইপলাইনে গ্যাস দিতে পারবে, মানে পেট্রো বাংলা ছাড়া? স্যার আপনি ট্রেন বললেন, ট্রেন তো অনেকগুলা ট্রেন থাকে তাই না? তো স্যার আমি তো মানে বাধ্য হই না সবসময় একই রকম একটা ট্রেনেই যাতায়াতের জন্য, ও মানে না, একই জায়গায় যাওয়ার জন্য ট্রেনে তো অনেকগুলো ট্রেন ট্রেনে থাকে। যেটা বলা হচ্ছে, না ট্রেন ধরো তোমার ইন্টারসিটি আছে, তারপর তোমার হচ্ছে ইয়ে আছে, লোকাল আছে তাই না? ইন্টারসিটি আছে, লোকাল আছে, এই তো নাকি? জি স্যার। হুম। কিন্তু এখানে মালিকানা কার এটা? সরকার। সরকার। সরকার যদি বলে যে কালকে ইন্টারসিটি ট্রেনের বা শোভন চেয়ারের ভাড়া 200 থেকে 500 করলাম, সে করতে পারবে। হ্যাঁ। তারপর লোকালের ভাড়া যদি বলে যে না আমি 20 টাকা থেকে 10 টাকা করলাম, সে করতে পারবে। আবার সে যদি মনে করে যে না আমার সার্ভিস আমি দিতে পারতেছি না, এখন আমি দিলাম না, সে কিন্তু পারবে। এখানে আর কোনো ইয়ে, মানে তোমার কি বিকল্প কোনো অপশন আছে যে তুমি ধরো ট্রেনের ভাড়া যখন আমাদের দেশে বৃদ্ধি করে দেয় তখন আমরা কিছু বলতে পারি? হ্যাঁ, তুমি বলতে পারো যে ট্রেন ব্যবহার না করে আমরা বাস ব্যবহার করি, তাই না? কিন্তু ট্রেনের ট্রেন কি সার্ভিস দিবে, কত টাকা ফেয়ার হবে, ট্রেনটা আজকে যাবে কিনা, সমস্ত সিদ্ধান্ত কিন্তু গভর্নমেন্টের। কি বলছি বুঝছো? জি স্যার এবার বুঝছি। হ্যাঁ, যেমন আমরা যদি বলি তাহলে তো তুমি এটা বলতে পারো যে পানি ওয়াসা যদি সাপ্লাই তুমি যদি নাও তাহলে ওয়াসাই তোমাকে নিতে হবে। ওয়াসা একচেটিয়া কারবার। সে যদি মনে করে যে ধরো ওয়াসা যদি বলে দিল যে রাজশাহী শহরে আর কোনো সাবমার্সিবল পাম্প বসানো যাবে না, যা পানি ওয়াসা থেকে নিতে হবে, তুমি কিন্তু নিতে বাধ্য। তুমি কিন্তু আর কোনো সাবমার্সিবল পাম্প ব্যবহার করতে পারবে না, যেটা ঢাকাতে নিষেধাজ্ঞা আছে। তো এটাকে বলা হয় মনোপলি। তার একচেটিয়া ক্ষমতা, তোমার আর কোনো বিকল্প কোনো সোর্স নেই। স্যার এই ধরনের বিষয়গুলো মনোপলিস্টিক কম্পিটিশনের উদাহরণ কি দিলেন স্যার ওই কোনটা প্রথমটা? ক্ষেত্রে? মনোপলিস্টিক কম্পিটিশন। মনোপলিস্টিক কম্পিটিশন তোমার হচ্ছে যে যেমন ওই যে আমাদের যে আমরা টয়লেটের যে সামগ্রীগুলো ব্যবহার করি না, প্রসাধনী ব্যবহার করি, তারপর হচ্ছে সাবান ব্যবহার করি, বিভিন্ন রকম সাবান, ফেস ওয়াশ, তারপর হচ্ছে ক্রিম, টুথপেস্ট, এরকম আরো আছে। আর আরো তুমি যদি মনে করো আমাদের ফার্মাসিউটিক্যাল আছে, ফার্মাসিউটিক্যালের নাম্বার অফ ফার্মাসিউটিক্যাল মেনি, কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি ডিফারেন্সিয়েট আছে ওখানে। যে ধরো নাপা আমরা খাই, জ্বরের ওষুধ খাই, তোমার এসকেএফ এর ট্যামেন আছে আর বেক্সিমকোর নাপা আছে। তো তুমি কি নাপার নাপা আর এসকেএফ এর হচ্ছে ট্যামেন, এই দুটো কি এক জায়গায় করবা? না একরকম মনে স্যার। করো? না স্যার। কাজ কিন্তু একই, কিন্তু দুটার মধ্যে কোয়ালিটির মধ্যে পার্থক্য আছে। আর এই প্যারাসিটামলটা কিন্তু অনেক কোম্পানি কিন্তু সার্ভিস প্রোভাইড করে, ধরো 40-50টা কোম্পানি প্রোভাইড করতেছে। জি ঠিক স্যার। একইভাবে আর স্যার, সাবান বলো বা টুথপেস্ট বলো, আমরা যদি খুঁজি তাহলে 15-20টা কোম্পানি পেয়ে যাবো বাজারে। হ্যাঁ বলো। ক্লাসে দুইটা কথা বলছিলেন স্যার, অলিগোপলি দুইটা হচ্ছে ভেরিয়েশন বলছিলেন, একটা হলো পারফেক্ট অলিগোপলি আর ইমপারফেক্ট অলিগোপলি, কিন্তু যার একটা কমন নেচার অফ কমোডিটি ছিল হোমোজেনিয়াস আর একটা ছিল ডিফারেন্সিয়েটেড। হুম হুম। হ্যাঁ, ওই যে ওইটা অলিগোপলি আবার একটু ভাগ করা যাবে যে তোমার হচ্ছে যে ওটা ওই নাম্বার অফ ফার্ম ওই ফিউ থাকবে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রোডাক্টের মধ্যে আবার একটু ভাগ আছে, যে হোমোজেনিয়াস আর হচ্ছে যে তোমার ডিফারেন্সিয়েট এরকম আছে। যে ধরো একটা জায়গায় দুইটা ফার্ম আছে, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি তারা দুই ধরনের কোয়ালিটি সাপ্লাই দিচ্ছে বা দুই ধরনের প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে। হুম। তাদের মান মান হয়তো বা তোমার হচ্ছে যে একটু পার্থক্য যেমন হতে পারে যে তোমার একটা শহরে ধরো রেস্টুরেন্ট আছে দুইটা, হ্যাঁ দুইটা রেস্টুরেন্ট আছে, হোমোজিনিয়া যেটা দেখা যাচ্ছে একই রকম পিজা, তারপর হচ্ছে যে অন্যান্য খাবার সাপ্লাই দিচ্ছে। আর যদি ডিফারেন্সিয়েট হয় এই ক্ষেত্রে, তো দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে তোমার ওই খাবারের ধরো মানে টোটালি ভেরিয়েশন, টোটালি ভেরিয়েশন থাকতে পারে। যে একটা এটা যদি তোমার আমি কথা বলি, অলিগোপলির ক্ষেত্রে যদি দুইটা ফার্ম থাকে একটা শহরে, ধরো সাপোজ আমি একটা সিম্পল এক্সাম্পল হিসেবে বলতেছি, সেখানে একটা হচ্ছে যে লোকাল একটা রেস্টুরেন্ট আর একটা হচ্ছে ম্যাকডোনাল্ড। তাহলে দুইটাই বার্গার তৈরি করে, দুইটাই পিজা সার্ভ করে, দুইটা রেস্টুরেন্টই তোমার হচ্ছে যে ফাস্টফুড আইটেম সবই সার্ভ করে। তাহলে ম্যাকডোনাল্ডের বার্গার আর লোকাল যে রেস্টুরেন্টের মালিক তার বার্গার কি একরকম হবে? জি না স্যার। একরকম হবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে তখন আবার অলিগোপলি দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে। ঠিক আছে? তো যাই হোক, এটা আমরা নিচে আলোচনা করবো যদি আসে। হ্যাঁ, তাহলে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের কিছু বৈশিষ্ট্য আছে। লার্জ নাম্বার অফ বায়ার এন্ড সেলার। এখানে লার্জ নাম্বার অফ মানে নাম্বার অফ বায়ার এবং সেলার অনেক থাকবে, প্রচুর, অসংখ্য, তুমি কাউন্ট করতে পারবে না। আর এই কাউন্ট করতে না পারার কারণে কোনো বায়ার এককভাবে মার্কেটকে প্রভাবিত করতে পারে না, মানে মার্কেটের দাম
কম করবে না বেশি করবে সেটা একভাবে কেউ করতে পারে না। হ্যাঁ, ঠিক একইভাবে বায়ারেরও তেমন কোনো অপশন থাকে না, দাম যেটা এক্সিস্টিং দাম সেটাই মেনে নিতে হয়, তোমার ভালো লাগলে কেনো, না লাগলে তুমি কিনো না। ঠিক সেলারও তাই, তোমার ভালো লাগলে বিক্রি করো, তোমার দামে পোশাক বিক্রি করো, না লাগলে তোমার তুমি তোমার পণ্য ব্যাক করে নিয়ে যাও। তো এটা সাধারণত ওই চালের মার্কেটের ক্ষেত্রে হয়ে থাকে, সবজি বা কৃষি পণ্যের ক্ষেত্রে এটা হয়ে থাকে। অন অ্যান এভারেজ আমরা দেখি যে আমাদের দেশে চালের শর্টেজ পড়লেও আমরা কিন্তু চট করে বিদেশ থেকে পেঁয়াজ, চাল, আলু ইম্পোর্ট করে নিয়ে এসে কিন্তু আমরা মার্কেটের দামটাকে স্টেবল করি। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে অস্বাভাবিক মুনাফা করার সুযোগ খুবই কম। হ্যাঁ, অস্বাভাবিক মুনাফা বলতে যেমন গতবারে আমাদের পেঁয়াজের ক্ষেত্রে ব্যবসায়ীরা যেমন অস্বাভাবিক মুনাফা করছিল, কিন্তু সরকার যদি একটু সচেতন হতো তাহলে কিন্তু ওই ব্যবসায়ীরা ওই 250 টাকা কেজি পেঁয়াজ কখনো বিক্রি করতে পারতো না। ওই বাইরের মার্কেট থেকে পেঁয়াজ নিয়ে এসে লোকাল মার্কেটে দিয়ে দিলে কিন্তু দাম স্টেবল হয়ে যেত 50 টাকা বা 60 টাকা কেজি। ঠিক আছে, তাহলে এই জন্য বলা হচ্ছে একটা বৈশিষ্ট্য হচ্ছে লার্জ নাম্বার অফ বায়ার অ্যান্ড সেলার, হোমোজিনিয়াস প্রোডাক্ট। সেটা বলছি যে ওই পেঁয়াজ বাংলাদেশের পেঁয়াজেরও যেমন কোয়ালিটি, ইন্ডিয়া বা ইউরোপিয়ান পেঁয়াজেরও একই কোয়ালিটি, একই কাজ, একই ফাংশন। তো সেটাই বলা হচ্ছে। সেকেন্ড কন্ডিশন ইজ দ্যাট দ্য কমোডিটি প্রডিউসড বাই দ্য অল ফার্ম শুড বি standardized or identical. In case all farm produce কল্যাণ এস হুইট, ওই যে একটা ভ্যারাইটি, হুইটের একটা ভ্যারাইটি, এই হুইটের ভ্যারাইটি অস্ট্রেলিয়াতে যেমন বাংলাদেশেও তেমন। হ্যাঁ, তারপর বলছে দিস কন্ডিশন এনশিওর দ্যাট সেম প্রাইস রুলস ইন দ্য মার্কেট ফর দ্য সেম কমোডিটি। একই পণ্যের দাম বাজারে সব জায়গায় একই রকম থাকবে। মিনিকেট চালের দাম তুমি ওই যদি বলি কাজলাই যেমন যে দামটা ওই কুষ্টিয়া বা খুলনাতে যে দেখবে যে কাছাকাছি দাম, ওই 8 আনা 10 পয়সা কম বেশি, এর বেশি কিন্তু কম বেশি হবে না। হ্যাঁ, এটা এখানে বলা হচ্ছে। ফ্রি এন্ট্রি এন্ড এক্সিট, এই মার্কেটে যে কেউ আসতে পারে, যে কেউ বের হয়ে যেতে পারে। আমি বাজারে চাল কিনতে গেলাম, চালের দেখলাম প্রচুর দাম, আমার ভালো লাগলো না, আমি এই বাজার থেকে চাল কিনলাম, বের হয়ে আসলাম। সেলার এসে দেখলো যে যে দামটাতে আমার চাল কেনা আছে এখন বিক্রি করতে এসে দেখি যে দামটা অনেক কম, তার যদি মনে হয় সে না বিক্রি করে চলে যেতে পারে। ঠিক আছে, কিন্তু অন্য মার্কেটে তোমার ফেরত যাওয়াটা খুব ডিফিকাল্ট। তোমার এখন গ্যাসের লাইন লাগবে, এখন গ্যাসের লাইন লাগবে, তার মানে তুমি এখন ইয়ের কাছে গেলা, পশ্চিমাঞ্চল গ্যাস গ্যাস কোম্পানির কাছে গেলা, ওরা দেখলা যে দাম তো বেশ, তোমার ওখান থেকে ফেরত আসার সুযোগ নেই, কারণ তোমাকে ওটাই নিতে হবে। বা বিদ্যুতের যদি বলি পার ইউনিট মনে করো যে আগে 5 টাকা ছিল, এখন 10 টাকা করে দিছে, তুমি কি পরের দিন বিদ্যুতের লাইন বাসা থেকে কেটে দিবা? দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তোমাকে এটা ব্যবহার করতে হবে। তার মানে ওখানে এন্ট্রি আর এক্সিট একটু লিমিটেড, কিন্তু এখানে বলছে যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে এন্ট্রি এবং এক্সিটটা একদম ফ্রি। চাইলে তুমি থাকলে, না চাইলে তোমার মার্কেটে থেকে তুমি কোনো কিছু না কিনে ব্যাক করতে পারো। পারফেক্ট নলেজ, এইখানে সমস্ত প্রোডাক্ট সম্পর্কে তোমার পুরোপুরি ধারণা থাকবে, যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন, এটা কি ফাংশন, উৎপাদন খরচ কেমন হয়, হ্যাঁ, এরকম সব ইনফরমেশন তোমার জানা থাকবে। যেমন আমরা বাজারে চাল কিনতে গেলে আমরা চালটা হাতে তুলে দেখি যে হ্যাঁ চালের কোয়ালিটিটা কেমন, বস্তাতে ভালো না মন্দ সেটা আমরা দেখে নিই। ঠিক একইভাবে হচ্ছে যে তোমার কি হয়, সবজি যখন কিনি তখন আমরা এগুলো দেখে নিই, চেক করে নিই। তো আর কোন বাজারে কেমন দাম সবই আমরা জানি। কিন্তু ওই অন্যান্য মার্কেটের ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে সমস্যা হয়ে যায়, আমরা সমস্ত কিছু জানতে পারি না, আমরা সবকিছু চেক করে নিতে পারি না। হ্যাঁ, তো এটা হচ্ছে যে পারফেক্ট নলেজ বলতে বোঝানো হচ্ছে যে পণ্যটার কোয়ালিটি কেমন, এটার অন্যান্য বাজারের দাম কেমন, সব ইনফরমেশন তোমাদের থাকবে। অ্যাবসেন্স অফ ট্রান্সপোর্ট কস্ট, এই ধরনের পণ্যের ক্ষেত্রে তোমার ট্রান্সপোর্ট কস্টটাকে বিবেচনায় নেওয়া হয় না। ইফ দ্য সেম প্রাইস ইজ টু রুল ইন দ্য মার্কেট ইট ইজ নেসেসারি দ্যাট নো কস্ট অফ ট্রান্সপোর্ট হ্যাজ টু বি ইনকার্ড। ট্রান্সপোর্ট কস্টটাকে আমরা বিবেচনায় নিতে পারবো না। ইফ দ্য কস্ট অফ ট্রান্সপোর্ট ইজ দেয়ার দ্য প্রাইস মাস্ট ডিফারেন্ট টু দ্যাট এক্সটেন্ট ইন ডিফারেন্ট সেক্টর অফ দ্য মার্কেট। এখন ধরো ভিয়েতনামে যে চালটা উৎপাদন হচ্ছে, রাজশাহীতেও বাংলাদেশেও সেই চালটা উৎপাদন হচ্ছে, বাংলাদেশে চালের শর্ট পড়লো, শর্ট পড়ে গেলে এখন সেম প্রাইস, ভিয়েতনামেও যা প্রাইস বাংলাদেশেও তাই প্রাইস, এখন বাংলাদেশের মার্কেটে চালটা নিয়ে আসার পর কি সেম প্রাইসে বিক্রি করা যাবে? যাবে না। কেন যাবে না? কারণ ওই ভিয়েতনাম থেকে চালটা নিয়ে আসতে তো কিছু কস্টিং আছে, কেজি প্রতি 1 টাকা হোক 2 টাকা হোক তো বেশি পড়বে, তখন দামে পার্থক্য হতে পারে। ওই জন্য বলা হচ্ছে যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে আমরা ট্রান্সপোর্ট কস্টটাকে বিবেচনায় নেব না, নিলে দামের ভেরিয়েশন আসবে। পারফেক্ট মোবিলিটি অফ দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন, এই পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে যে ফ্যাক্টর অফ প্রোডাকশনগুলো কাজ করে তাদের মোবিলিটিটা থাকবে পারফেক্ট, মানে সেই ইচ্ছা মতো যে কোনো জায়গায় যেতে পারে। তো তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে কৃষিক্ষেত্রে জড়িত লেবারগুলো যে কোনো জায়গায় মুভ করতে পারে। যেমন আমরা যদি বলি ধান কাটার সময়, ধানের সময় যে আমন ধান উঠবে আর কয়েকদিন পরে, আমন ধান কাটার জন্য আমার রংপুরের লেবার চলে যায় যশোর, খুলনা, রংপুরের লেবার চলে যাচ্ছে তোমার টাঙ্গাইল বা কিশোরগঞ্জ, এইগুলো জায়গায় চলে যাচ্ছে। তার মানে এই যে
ফ্যাক্টর অফ প্রোডাকশন এটা মুভ করতেছে বলে ওই ধানের প্রাইসটা বা চালের প্রাইসটা সব মার্কেটে অলমোস্ট সেম থাকে, হ্যাঁ, বা অন্যান্য ফ্যাক্টরগুলোরও মুভ করার কারণে তোমার দামের ভেরিয়েশন তেমন একটা হয় না, হ্যাঁ। ফ্যাক্টর অফ প্রোডাকশন বলতে এখন এখানে লেবার বোঝানো হবে, অন্যান্য ইনপুট বোঝানো হবে, ল্যান্ড কিন্তু মুভ করতে পারে না, ল্যান্ড কিন্তু এর মধ্যে আসবে না। এখন এখানে আমরা এই জিনিসটা একটু তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে কিনা বুঝতেছি না। আমরা তোমাদের আবার সিলেবাসে আছে যে ইকুইলিব্রিয়ামের কথা বলা হচ্ছে। প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল অফ আউটপুট অ্যান্ড শেপ অফ দ্য ডিমান্ড কার্ভ, মার্জিনাল রেভিনিউ অ্যান্ড মার্জিনাল কস্ট কার্ভ ইন দ্য পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে আমরা ইকুইলিব্রিয়ামটা কিভাবে বের করি সেটা আমরা একটু দেখি এখানে আলোচনা করে। এখানে যেটা বলা হচ্ছে দেখো, ফিগার 1 এবং ফিগার 2। ফিগার 1 এ প্রাইস দেওয়া আছে 3549, এখানে ম্যাক্সিমাম প্রফিট দেওয়া আছে, এটা টোটাল রেভিনিউ। টোটাল এইটাকে আমরা কি বলি, এটা হচ্ছে আমার আউটপুট কার্ভ, হ্যাঁ, এটা আমার টোটাল আউটপুট কার্ভ বা কস্ট কার্ভ। এটা হচ্ছে আমার এদিকে দেখাচ্ছে আউটপুট, 1 ইউনিট 2 ইউনিট 3 ইউনিট 4 ইউনিট করে আউটপুট দেখাচ্ছে। এইটা আমার কস্ট কার্ভ দেখাচ্ছে, টোটাল কস্ট হচ্ছে। আর এইটা আমার টোটাল রেভিনিউ। রেভিনিউ মানে হচ্ছে আমি পণ্যটা বিক্রি করে কি পরিমাণ টাকা পাচ্ছি। তো এটা হচ্ছে আমার পণ্যটা উৎপাদনের খরচ, আর এটা হচ্ছে আমার বিক্রি করার দাম। তাহলে আমি দেখবো এখান থেকে প্রফিটটা কখন হচ্ছে। শুরুতে যখন আমি 0 পয়েন্টে ছিলাম তখন দেখো আমার কস্ট হচ্ছে এখানে, আর আমার রেভিনিউ কিন্তু নাই, 0। কেন এমন হয় বলতে পারো? আমার কস্টিং হচ্ছে এই পয়েন্টে, তার মানে যদি এখানে 10 টাকাও যদি ধরি তাহলে 10 টাকা কস্ট, কিন্তু আমার কোনো ইনকাম নাই। এর কারণ কি বলতে পারো? শুনছো তোমরা? এরকম কি যে হচ্ছে মানে আমরা যখন ধান উৎপাদন করছি তখন আমাদের খরচ হচ্ছে, সাথে সাথে তো আমরা হচ্ছে প্রফিট মানে আমরা ধান তো, উৎপাদন করে হ্যাঁ, বিক্রি ভেরি করতে গুড, পারছি আমরা না। তো ধানটা সঙ্গে সঙ্গে বেচতে পারতেছি না, তাই না? আমরা বিক্রি করবো যখন ধানটা উৎপাদন হবে বা বাসায় নিয়ে আসবো তখন। তো ওই জন্য বলা হচ্ছে যে শুরুর দিকে দেখো কস্ট আছে আমার, কিন্তু কোনো ইনকাম নেই। তারপর আস্তে আস্তে কস্টটা বাড়তেছে, আমার ইনকামটা আমি পাচ্ছি, এই যে টোটাল রেভিনিউটাও আস্তে আস্তে আসতেছে। তারপরও এই পয়েন্ট পর্যন্ত দেখা যাচ্ছে আমার কস্ট বেশি, ইনকাম কম। তারপর এই পয়েন্টে যখন ক্রস করবে তখন আমার আস্তে আস্তে প্রফিটের দিকে আমি যখন যাব, তার অর্থ হচ্ছে তখন আমার ইনকাম বেশি, কস্টিংটা কম। এবং এইখানে এসে দেখলাম 7 ইউনিট যখন আমি উৎপাদন করছি তখন দেখতেছি যে আমার কস্ট এবং হচ্ছে প্রফিটের মধ্যে, সরি, কস্ট এবং রেভিনিউর মধ্যে হাইটটা হচ্ছে সবচেয়ে বেশি, মানে লার্জ ডিস্টেন্স। এই ডিস্টেন্স হচ্ছে এখানে সবচেয়ে বড় ডিস্টেন্স, এখানে আমি সবচেয়ে বেশি প্রফিট করছি, হ্যাঁ। তারপরে আমি যদি এই পয়েন্টটা 7 ইউনিট যদি ক্রস করি তখন আস্তে আস্তে আমার উৎপাদনের নিয়ম অনুযায়ী আস্তে আস্তে আমার প্রফিটটা কমে আসবে, আবার কস্টিংটা বাড়তে থাকবে, ঠিক আছে, আরো কস্টিংটা বাড়তে থাকবে এবং রেভিনিউ আমার এভাবে রেভিনিউ বাড়বে কিন্তু কম, ফলে আমার প্রফিটের ইয়েটা ডিস্টেন্সটা কমে আসবে, ঠিক আছে। এটা উৎপাদনের নিয়ম। আমি বলতে পারো যে স্যার কেন এখানে শুরুর দিকে কস্ট বেশি? তো বললাম যে ধান উৎপাদন করার সময় শুরুর দিকে কস্ট থাকে, তারপরে ইনকাম থাকে না, তারপর আমার ইনকাম আসে, কস্ট কমতে থাকে। তারপরে যদি আমি এক্সিট করি এই 7 পয়েন্ট, এটার প্রোডাকশনের নিয়ম অনুযায়ী, তখন আমার কস্টিংটা আবার বাড়বে এবং ইনকামটা কমতে থাকবে, ফলে আমার প্রফিটের ডিস্টেন্সটা কমে আসবে আস্তে আস্তে। এর কারণ হচ্ছে যে আমি যখন একই জমিকে বারবার ব্যবহার করবো, অথবা একটা ছোট জমি আমি লেবার হায়ার করতে আসি, তখন ওই লেবার বা আমার ওই জমিটা তখন আর আগের মতো উৎপাদন দিবে না, না দেওয়ার কারণে তখন আমার খরচ বেশি হবে কিন্তু আমি ইনকাম কম পাবো, তখন আমার এই প্রফিটটা আস্তে আস্তে কমে আসে। এবং এই ক্ষেত্রে দেখো আবার আমার কস্ট বেড়ে গেছে, ইনকাম কমে গেছে, হ্যাঁ, এটা নিয়ম। এখন ডানের ইয়েটা কি দেখাচ্ছে? ডানেটা দেখাচ্ছে তোমার এখানে এখানে ছিল টোটাল কস্ট কার্ভ, টোটাল রেভিনিউ কার্ভ, আমরা এখান থেকে প্রফিট দেখছি। আর এখানে হচ্ছে মার্জিনাল কস্ট কার্ভ, আর এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু প্রাইস। মার্জিনাল কস্ট হচ্ছে যে এক একক উৎপাদন করতে গেলে আমার যে খরচটা হয় সেটাকে বলে মার্জিনাল কস্ট। আর এভারেজ রেভিনিউ বা মার্জিনাল রেভিনিউ যেটা হচ্ছে যে অতিরিক্ত এক একক সেল করলে আমার যে লাভটা হবে। তো এখানে এটাকে আবার ডিমান্ড কার্ভও বলা হয়, হ্যাঁ, এটাকে ডিমান্ড কার্ভও বলা হয়। তাহলে এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু প্রাইস। তো এই কার্ভের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পয়েন্ট আসবে ওইটাতে যেখানে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট কার্ভ একে অপরকে সেট করবে, এটা এখানে সেট হবে, হ্যাঁ, সরি। তো এটা হচ্ছে আমার মার্জিনাল কস্ট। দেখো মার্জিনাল কস্ট প্রথমে বেশি ছিল, তারপর আস্তে আস্তে কমতে 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 এখানে নামছে, নামার পর আবার আস্তে আস্তে বাড়তে থাকছে মার্জিনাল কস্ট। আর পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে যেহেতু বলছি যে কেউ এক্সেস মুনাফা করতে পারে না, এক্সেস প্রাইসও নির্ধারণ করতে পারে না। ধরো একই মিনিকাট চাল আমার দোকানে আমি বলতেছি যে এটা 60 টাকা কেজি, আর এক দোকানে বিক্রি করতেছে 55 টাকা কেজি, সেম ক্যাটাগরি, হোমোজিনিয়াস
ক্যাটাগরির মিনিকার চাল আমি 60 টাকা বিক্রি করতেছি, পাশের দোকান 55 টাকা বিক্রি করতেছি, তাহলে কেউ কি আমার কাছ থেকে কিনবে? কেউ আমার কাছ থেকে কিনবে না। এই জন্য বলা হচ্ছে যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে প্রাইস লেভেলটা হরিজন্টাল থাকবে, কারণ সবাই ওই একই প্রাইস গ্রহণ করবে। যদি মিনিকার চালের কেজি যদি 50 টাকা হয়, তাহলে ওই বাজারে প্রত্যেকটা দোকানদারই কিন্তু ওই 50 টাকাই নিবে। তো এখানে আমার ইকুইলিব্রিয়াম হচ্ছে যেখানে মার্জিনাল কস্ট কার্ভ মার্জিনাল রেভিনিউ কার্ভকে সেট করবে। তো আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে এখানে 7 ইউনিট যখন পড়াশোনা হবে তখন আমি ইকুইলিব্রিয়ামে পৌঁছাবো। হ্যাঁ, প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল অফ আউটপুট হয় মার্জিনাল রেভিনিউ ইকুয়ালস মার্জিনাল কস্ট। এই জায়গাটাতে আমার মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট সমান। তাহলে এখন বলতে পারো যে স্যার মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট যদি সমান হয় তাহলে লাভ হলো কোথায়? লাভ কিভাবে হচ্ছে? আসলে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে যখন একটা দাম নির্ধারণ করা হয় বা একটা পণ্যের যখন যে প্রাইসে সেল করা হয়, তখন ওর মধ্যে সকলের অংশটাই ধরে নেওয়া হয়। ওই যে সেলার তার লাভটাও ওই সেলিং প্রাইসের মধ্যে ধরে নেওয়া হয়। এই জন্য বলা হচ্ছে যে যেখানে মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল কস্ট। ঠিক আছে? তো অতিরিক্ত একটা পণ্য সেল করে আমি যে টাকাটা পেলাম সেই টাকার মধ্যে আমি অ্যাজ এ বিজনেসম্যান বা সেলার হিসেবে আমার লাভটা থাকবে, আমার উৎপাদন খরচ থাকবে, আমার সবকিছু থাকবে। এই জন্য এখানে আলাদাভাবে আর প্রফিট দেখানোর কোনো সুযোগ নেই। ঠিক আছে? এটা হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের ইকুইলিব্রিয়াম পয়েন্ট গেল। দেখো যে আমি যে দুইটা ফিগার যেভাবে বর্ণনা করলাম এখানে ঠিক সেই বর্ণনাই আছে, তোমরা বাসায় একটু পড়ে নিও। এটা আলোচনা করতে গেলে আবার রিপিট হয়ে যাবে। স্যার আগের ওই কার্ভটাতে একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এখানে বলা হচ্ছে যে স্যার আপনি বললেন যে এর ভিতরেই হচ্ছে কিছু লাভ হচ্ছে দোকানদাররা ঠিক করে রাখে যে যেহেতু হচ্ছে দুইটাই সমান, কিন্তু যদি এক এক দোকানদার যদি তাদের লাভের অংশটা কম বেশি করে তাহলে তো আমরা সব দোকানে যাব না। ওটা কি স্যার আগে থেকে ফিক্স থাকে যে মিনিকেট চালের দাম এই হচ্ছে পুরো বাংলাদেশে খানিকটা একই রকম? ফিক্স থাকে না, শোনো এটা হচ্ছে যে পূর্বভাবে ফিক্স করার কোনো সুযোগ নাই এখানে। এখানে যেটা হচ্ছে যে এই মার্কেটগুলো ডিমান্ড এবং সাপ্লাই এই দুইটার দ্বারা নির্ধারিত হয়। হ্যাঁ, দুইটা দ্বারা নির্ধারিত হয়। এটা কম বেশি হতে পারে, সেটা দেখা যাচ্ছে যে তুমি গতকালকে মিনিকেট চাল তুমি 50 করে কিনছো, পরের দিন যে যেমন আমি তোমাকে রিয়েল উদাহরণই বলি যে আমি আমার চাল লাগবে, আমি 1 বস্তা মিনিকেট চাল কিনতে গেলাম, আমাকে তখন আজ থেকে 2 সপ্তাহ আগে 2 সপ্তাহ আমি কিনতে গেলাম, ওনারা বললো যে 2700 টাকা বস্তা কুষ্টিয়ার একটা ব্র্যান্ডের মিনিকেট চাল 2700 টাকা বস্তা। আমি তখন চিন্তা করলাম আমি এই এই মাসের শেষের দিকে আমি বাসা চেঞ্জ করবো, চাল যা আছে আমার চলবে, আমি বাসাটা শিফট করে নিই, তাহলে একবারে চাল নতুন বাসাতে নিয়ে উঠবো। এই করতে যে আমি যখন 15 দিন পরে, 15 দিনও ঠিক না, 10 দিন পরে যখন বাজারে গেলাম তখন দেখি যে 2750 হয়ে গেছে। তাহলে এই 10 দিনের মধ্যে কিন্তু বেড়ে গেছে। এই 2750 কিন্তু আবার পুরো সব দোকানেই প্রায় ওই একই দাম মানে থাকবে ওই সময়টাতে। যখন আমি এই 1 তারিখ বা 2 তারিখে গেলাম তখন অলমোস্ট ওই সব দোকানেই প্রায় তোমার 2750 থাকবে। 5-10 টাকা কেউ এখন যদি তোমার কি করে প্রফিটটাকে কমাই দিয়ে যদি সে দিতে চায় সেটা তার ব্যাপার, কিন্তু এরকমও কখনো হবে না যে এ 2700 টাকায় বিক্রি করতেছে, 2750 বিক্রি করতেছে, আরেকজন 2600 বিক্রি করতেছে, এটা সে করতে পারবে না। এটা তার পক্ষে তখন তারা লাভ কিছু থাকবে না, সে দিতে পারে কিন্তু তখন তার লস হবে। আর এই যে দামটা যে টুকটাক একটু ভেরিয়েশন হয় সেটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে যে কি নির্ধারিত হয়। 5-10 টাকা এটা ধরার বিষয় এই কারণে না যে ধরো তুমি 2 টাকা প্রফিট কম করলাম, মনে করলে যে সেল করে দিয়ে আমার টাকা দরকার আসছে, আমি হয়তো 5 টাকা 10 টাকা লাভ কমে ছেড়ে দিলাম, এটা হতে পারে। ঠিক আছে? জি স্যার, বুঝছি। কিন্তু মার্কেট মেকানিজম এমন ভাবে কাজ করে যে সব জায়গায় অলমোস্ট সেম প্রাইসটাই হোল্ড করে। তুমি একটু খেয়াল করে দেখো, আলু দেখবা সব জায়গায় ওই বলতে গেলে 40 টাকা কেজি যাচ্ছে। হ্যাঁ, কারো একটু কোয়ালিটি খারাপ সে হয়তো বা 38 টাকা 35 টাকায় দিচ্ছে, কিন্তু তুমি যদি ওই সেম ক্যাটাগরি যদি আলু খুঁজে দেখো বাজারে, তাহলে তুমি ওই 8 আনা 1 টাকা কম বেশি হতে পারে জোরাজোরি করে, তার বেশি কিন্তু কম বেশি হবে না। তুমি যখন বাজার করতে যাও তখন একটু খেয়াল করে দেখো, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমরা এই কার্ভে যেটা আসতেছি প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল অফ আউটপুট, টোটাল রেভিনিউ, টোটাল কস্ট এন্ড প্রফিট। এখানে এসে দেখো এখানে যেটা বলা হচ্ছে, আমার এখানে একটা বারবার জিনিস আসতেছে, একটা ডিস্টার্ব করতেছে খুবই। এখানে আমরা এখানে দেখলাম যে মার্কেট প্রাইস হচ্ছে পি। এখানে দেখো প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল, আমরা কোন লেভেলে আউটপুট করব। আউটপুট আমাদের করতে গেলে কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা কোম্পানি যখন তোমরা একটা বড় ইন্ডাস্ট্রি যখন তুমি চালাবা, এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে দেখতে হবে যে তোমার লাভটা কতটুকু হচ্ছে, কস্টিংটা কেমন। কস্ট যদি তোমার মার্কেট প্রাইস থেকে বেশি হয়ে যায় তাহলে তো কোম্পানি লসে পড়বে। আবার তুমি যে খুব বেশি এই পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে এসে খুব বেশি যে লাভ করবে তাও সম্ভব না, কারণ তুমি যখন দেখবে যে এটাতে খুব লাভ, তখন দেখবে আরো অনেক মানুষ এই প্রোডাক্টটা উৎপাদন করতেছে, করে
তোমার হচ্ছে যে তখন মার্কেট প্রাইসটাকে কমাই দিচ্ছে। হ্যাঁ, এখানে এই কার্ভে হচ্ছে এই হরিজন্টাল এক্সিস বরাবর এটাকে বলা হচ্ছে যে মার্কেট প্রাইস বা এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ বা প্রাইস। এই দামে তুমি পণ্যটা বিক্রি করতেছো, পি পি মার্কেট প্রাইস পি, এটা 50 টাকা হতে পারে, 60 টাকা হতে পারে, এই দামে তুমি পণ্যটা বিক্রি করছো। এইখানে যেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমার মার্জিনাল কস্ট কার্ভ। মার্জিনাল কস্ট কার্ভ প্রথমে উপরে ছিল খুব বেশি, তারপর আস্তে আস্তে কমতে কমতে এই লেভেল থেকে আসার পর আবার আস্তে আস্তে বাড়ছে মার্জিনাল কস্ট কার্ভ। এখানে আমি নতুন আরেকটা কার্ভ নিয়ে আসি, সেটা হচ্ছে যে এভারেজ টোটাল কস্ট। এভারেজ টোটাল কস্ট এই যে দেখো আসছে, মার্জিনাল কস্টের উপর থেকে শুরু হয়েছে, এটা আস্তে আস্তে নিচে নেমে আসছে, নেমে এসে এইটা আবার আস্তে আস্তে উপর দিকে উঠছে। হ্যাঁ, তো এখানে তাহলে আমরা প্রফিটটা বের করবো কিভাবে? প্রফিটটা হচ্ছে যে আমার মার্কেট প্রাইস হচ্ছে এই যে পি পি কার্ভ, হরিজন্টাল যে কার্ভটা সেটা মার্কেট প্রাইস দেখাচ্ছে, আর মানে প্রত্যেকটা ইউনিটের মার্কেট প্রাইস। আর এই যে এভারেজ টোটাল কস্ট, যেটা গড় মোট যে ব্যয়, এটা দেখাচ্ছে আমার হচ্ছে কস্টিং, প্রোডাকশন কস্ট। এই দুটার মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে সেটাই হচ্ছে আমার প্রফিট। তার মতো অর্থ হচ্ছে যে এই দেখো এখানে একটা পণ্যের যদি মার্কেট প্রাইস যদি 50 টাকা হয়, পি এর মান যদি 50 হয়, আর এভারেজ টোটাল কস্ট আমার গড় উৎপাদন খরচ যদি 30 টাকা হয়, তাহলে আমার প্রফিট হচ্ছে পার ইউনিটে কত? 20 টাকা। কি বলছি বুঝছো? এই হরিজন্টাল লাইনটা দেখাবে আমার সেলিং প্রাইস, আমি মার্কেটের পণ্যটা কি দামে বিক্রি করছি। আর এভারেজ টোটাল কস্টটা এই কার্ভটা, এই যে এই কার্ভটা এভারেজ টোটাল কস্ট দেখাচ্ছে, এই কার্ভটা দেখাবে আমার প্রত্যেকটা পণ্যের গড় উৎপাদন খরচ। তাইলে এখন বলবা স্যার আমি এই এভারেজ টোটাল কস্টের এখানে কেন আপনি প্রফিট ম্যাক্সিমাইজিং ইকুইলিব্রিয়াম লেভেল নিয়ে আসেন কেন? আমি আগেই বলে রাখছি যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট আসবে ওই জায়গাতে যেখানে মার্জিনাল কস্ট কার্ভ মার্জিনাল রেভিনিউ কার্ভে ইন্টারসেক্ট করবে। এই জায়গাটাতে মার্জিনাল কস্ট কার্ভ মার্জিনাল রেভিনিউ কার্ভে কি করছে? ক্রস করছে। এটাই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে এখন বলতে পারো স্যার এইটা তো এখানেও ক্রস করছে, তাহলে এখানে কেন মার্জিনাল কস্ট কার্ভ এবং মার্জিনাল রেভিনিউ কার্ভ ইন্টারসেক্ট করছে, তাহলে এখানে কেন প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল হলো না? এখানে হয়নি এই কারণে যে এই পয়েন্টে আমি যদি বিবেচনা করি, এই পয়েন্টটা আমার ইকুইলিব্রিয়াম লেভেল এই কারণে না যে এখানে আমার মার্জিনাল কস্টটা অনেক হাই। দেখো এই পয়েন্টে মার্জিনাল কস্টটা অনেক হাই, এবং এখান থেকে আমার আস্তে আস্তে নিচের দিকে নামার সুযোগ আছে, আমার মার্জিনাল কস্টটা কমানোর সুযোগ আছে, কমানোর সুযোগের পর আবার যখন আস্তে আস্তে বাড়তেছে, কারণ আমি তো এখানে মার্জিনাল রেভিনিউ কার্ভ পাবো না, ফলে এটা আমার ইকুইলিব্রিয়াম না। এই ইকুইলিব্রিয়াম যেহেতু না, সেহেতু মার্জিনাল রেভিনিউ কার্ভটা আবার আস্তে আস্তে উপর দিকে উঠতে উঠতে এখানে এসে যখন সেট করলো, তখন আমি এটাকে ইকুইলিব্রিয়াম পয়েন্ট হিসেবে ধরছি। বুঝতে পারছো কেন আমি এইটাকে ম্যাক্সিমাইজিং পয়েন্ট না বলে এটাকে কেন বলছি? এই কারণে যে এই লেভেলে আমি উৎপাদন করলে হয়তো 2 ইউনিট উৎপাদন করতে পারবো, আর এই লেভেলে উৎপাদন করলে আমি অনেক বেশি উৎপাদন করতে পারবো, ফলে আমার এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এবং এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট বরাবর নিচে নামলে যেখানে এভারেজ টোটাল কস্টটা পাবো, সেটাই হচ্ছে আমার উৎপাদন খরচ, আর এই পয়েন্টটা হচ্ছে আমার বিক্রি করার দাম। এই 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 ডিসটেন্সটাকে বলা হচ্ছে প্রফিট পার ইউনিট অফ আউটপুট, পি মাইনাস এটিসি। পি যদি 50 টাকা হয় আর এভারেজ টোটাল কস্ট মানে গড়ে প্রত্যেকটা পণ্যের উৎপাদন খরচ যদি 30 টাকা হয়, তাহলে আমার 20 টাকা হচ্ছে লাভ। বুঝতে পারলাম? একটু রেসপন্স করো, না হলে আমি আবার চেষ্টা করবো। জি স্যার। এই দেখো প্রফিটটা কিভাবে পাওয়া গেছে। টোটাল প্রফিট হচ্ছে কি, তাহলে এই এই যে পি মাইনাস এটিসি হচ্ছে আমার 1 ইউনিটের প্রফিট। তাহলে আমি মোট এখানে কত ইউনিট উৎপাদন করছি? নাম্বার অফ কিউ। এই জন্য দেখো টোটাল প্রফিট কিভাবে ক্যালকুলেশন করছি, টোটাল প্রফিট ক্যালকুলেশন করছি পি মাইনাস এভারেজ টোটাল কস্ট ইনটু কিউ। তার মানে কিউ এর মান যদি এখানে যদি আমার এই যে সেলিং প্রাইস মাইনাস কস্ট যদি আমার 20 টাকা হয় আর কোয়ান্টিটি যদি 100 হয়, তাহলে 100 গুণন 20, তাহলে টোটাল প্রফিট হবে আমার হচ্ছে কত? হচ্ছে 100 গুণন 20 হলে তোমার হচ্ছে 2000 টাকা, তাই না? এইভাবে আমরা টোটাল প্রফিটটা এখান থেকে বের করতে পারি। তুমি যখন কোম্পানি যখন রান করবে, তখন তোমাকে এই এই মেকানিজমে তোমাকে কি করতে হবে? প্রফিটটা বের করতে হবে। ঠিক আছে? এখন আসো স্যার এই যে একটু বুঝাইবেন। কোনটা বলো? এই যে গ্রাফটা স্যার একটু। গ্রাফে কোন জায়গাটা বুঝতে পারোনি? কিছু বুঝতে পারোনি না কোনো একটা স্পেসিফিক পয়েন্টে বুঝতে পারোনি? কারণ গ্রাফটা তো অনেক বড়, কোথা থেকে শুরু করবো? ওই স্যার যে পয়েন্ট ইন্টারসেক্ট করে ওই পয়েন্ট। ইন্টারসেপ্ট আমার তিনটা কার্ভ এখানে। এটা হচ্ছে আমার এভারেজ রেভিনিউ বা মার্জিনাল রেভিনিউ বা প্রাইস। এই দামে আমি পণ্যটা বিক্রি করছি, এই যে পি দামে আমি পণ্যটা বিক্রি করছি। পি এর মান ধরে নাও 50, তাহলে পণ্যটা আমি বিক্রি করছি পি দামে, কিন্তু এই পণ্যটা উৎপাদন করতে তো খরচ আছে, অতিরিক্ত 1 একক উৎপাদন করতে যে খরচ সেটাকে বলা হচ্ছে মার্জিনাল কস্ট কার্ভ, আর গড়ে প্রত্যেকটা ইউনিট উৎপাদন করতে যে খরচ সেটা হচ্ছে এভারেজ টোটাল কস্ট। এখন
আমাকে বের করতে হবে প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল। প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেলের শর্ত হচ্ছে যেখানে এমসি কার্ভ এমআর কার্ভকে সেট করবে, এমসি কার্ভ এমআর কার্ভকে যেখানে সেট করবে সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাইজিং পয়েন্ট। তাহলে এইখানে সেট করছে, তাহলে এটা আমার একটা পয়েন্ট, এটাকে আমার বিবেচনা করতে হবে। এই পয়েন্টটাকে বিবেচনা করে যখন আমি নিচের দিকে নামবো তখন আমি এভারেজ টোটাল কস্টটা পেয়ে যাবো এখানে। এই যে এভারেজ টোটাল কস্ট এখানে পাচ্ছি, তো এই জন্য আমি এই বরাবর একটা কার্ভ দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, এটিসি, এটিসি হচ্ছে গড় উৎপাদন, মানে মোট উৎপাদন খরচ। তাহলে আমি বিক্রি করতেছি এই দামে, তার মানে এখানে যদি পি এর ভ্যালু যদি 50 টাকা হয় তাহলে এখানেও পি এর ভ্যালু 50 টাকা, এখানে এটিসি ভ্যালু যদি 30 টাকা হয় এখানে এটিসি ভ্যালু 30 টাকা। তাহলে আমার এই 50 থেকে 30 বাদ দিলে থাকে কত, 20। এই 20 টাকা হচ্ছে আমি লাভ করছি একটা ইউনিটের জন্য, একটা এককের জন্য, একটা পণ্য উৎপাদনের জন্য। তাহলে আমি মোট কতটা পণ্য উৎপাদন করছি, এখানে মোট উৎপাদন করছি কিউ পরিমাণ। কিউ এর মান যদি 100 হয় তার মানে আমি এই কিউ ইকুয়াল টু হচ্ছে 100, তার মানে আমি 100 ইউনিট উৎপাদন করছি। তাহলে এই 100 ইউনিট যদি উৎপাদন করি তাহলে আমার টোটাল প্রফিটটা হবে এই পি মাইনাস এটিসি ইন্টু কিউ। কিউ এর মান 100, তাহলে এখানে যদি 50 মাইনাস 30 তাহলে 20 ইন্টু কোয়ান্টিটি হচ্ছে আমার 100, তাহলে 20 ইন্টু 100 হচ্ছে 2000। আর একটা কথা যেটা বলছিলাম যে মার্জিনাল কস্ট কার্ভ আর মার্জিনাল রেভিনিউ কার্ভ এখানে সেট করছে যেমন এখানেও একবার সেট করছে, তাহলে এখানে কেন প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল হলো না? এখানে প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল হয়নি এই কারণে যে এই পয়েন্টে মার্জিনাল কস্টটা অনেক বেশি। এইখান থেকে আমার মার্জিনাল কস্টটা কমানোর সুযোগ আছে। দেখো এরপর থেকে কিন্তু মার্জিনাল কস্টটা কমে আসছে। এখানে যদি 50 টাকা হয় এখানে এসে হয়ে গেছে প্রায় 5 টাকা প্রতি এককের জন্য। কেন? আমরা যখন উৎপাদন আস্তে আস্তে বাড়াতে থাকি তখন প্রথম দিকে খরচটা কমে আসে এবং একটা সার্টেন পয়েন্ট পর খরচটা আবার আস্তে আস্তে বাড়তে থাকে। যেহেতু এখানে মার্জিনাল রেভিনিউ কার্ভটা নাই সেজন্য আমাকে কি করতে হবে, প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল পেতে গেলে আমাকে আরো উপরে উঠতে হবে। উপরে উঠতে উঠতে আমরা এখানে এসে এই পয়েন্টটাকে আমরা বিবেচনায় নিচ্ছি। ঠিক আছে স্যার, আর একটা কারণে কি হইতে পারে না যে ওখান থেকে যে আমরা যে দাগটা টানছি সেটা হলো হচ্ছে এভারেজ যে কস্টটা সেই লাইনের সাথে ইন্টারসেক্ট করে না? ও এভারেজ, জি জি এভারেজ সাথে তো তোমার হচ্ছে যে না, এভারেজের সাথে এখানে কোনো সম্পর্ক নাই। ইকুইলিব্রিয়াম পয়েন্ট পেতে গেলে তোমাকে শুধু মার্জিনাল কস্ট এবং জি স্যার। মার্জিনাল রেভিনিউর সাথে তোমাকে সম্পর্ক ডেভেলপ করতে হবে। হ্যাঁ, আচ্ছা। যার কারণে আমাকে এখানে আসতেই হচ্ছে। আর এভারেজ টোটাল কস্ট দিয়ে আমি আসলে কস্টিংটা দেখতেছি, জি হ্যাঁ, স্যার। যে কতটা টাকা আমার খরচ হয়ে গেল পণ্য উৎপাদন করতে। আর এই এই যে লম্বা হরিজন্টাল লাইন দিয়ে আমি শুধু প্রাইসটা পাবো যে কত দামে আমি পণ্যটা বিক্রি করছি। যার কারণে এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট পাওয়ার জন্য আমার এভারেজ টোটাল কস্টটা খুব একটা বেশি জরুরি না। হ্যাঁ, ওইটার জন্য জরুরি মার্জিনাল কস্ট আর মার্জিনাল রেভিনিউ। আর এভারেজ কস্ট এটা নরমালি যেখানে সেট করবে আমি এই বরাবর ইকুইলিব্রিয়াম বরাবর নিচে কোয়ান্টিটিটাকে টাচ করবো, তখন আমি দেখে যাবো যে আমার কোথায় এসে প্রতি একক উৎপাদনের জন্য কি পরিমাণ খরচ হচ্ছে সেটা আমি পেয়ে যাবো। ঠিক আছে, এটাই হচ্ছে ইয়ে। তো যাই হোক আমরা পরের পয়েন্টে চলে আসি, এ ফার্ম ব্রেকিং ইভেন্ট। একটা ফার্ম কখন ব্রেকিং ইভেন্টে চলে আসে, মানে তার খরচ এবং হচ্ছে ইনকাম বা আয় দুটাই সমান। দেখো এইখানে দেখো এখানে এসে কি ঘটনা ঘটছে। মার্জিনাল রেভিনিউ কার্ভ, মার্জিনাল কস্ট কার্ভ কিন্তু আগের শেপেই আছে। মার্জিনাল কস্ট কার্ভ আমার প্রথম থেকে বেশি ছিল। মার্জিনাল কস্ট মানে প্রত্যেকটা অতিরিক্ত একক উৎপাদনের কস্টিং বেশি ছিল, তারপর আস্তে আস্তে নিচের দিকে নামছে এবং এটা উপর দিকে উঠে আসছে। আর আমরা জানি মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ যেখানে সেট করবে সেটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই দেখো এখানে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট এবং এখানে দেখো এভারেজ টোটাল কস্ট আমি এমন ভাবে ড্র করছি যেটা এই কস্ট পয়েন্ট দিয়ে গেছি, ইন্টারসেকশন দিয়ে গেছি। দেওয়াতে তোমার কি হলো, এইটা হচ্ছে এই কিউ পরিমাণ যখন আমি পণ্য উৎপাদন করব তখন দেখা যাচ্ছে যে আমার পণ্যের উৎপাদন খরচও যা, কারণ এভারেজ টোটাল কস্ট এই পয়েন্ট দিয়ে গেছে, তাই না? তাহলে পণ্যের উৎপাদন খরচও যা, আমার বিক্রির দামও তাই। তার মানে একটা পণ্য উৎপাদন করতে যদি 10 টাকা লাগে আমি ওই পণ্যটা 10 টাকায় বিক্রি করছি, ফলে আমার এখানে কোনো প্রফিট নেই। বুঝতে পারছো কথাটা কেন এখানে এরকম হলো? এখানে এরকম হলো যে আমার এভারেজ টোটাল কস্টটা এখানে এই ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে চলে গেছে বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট দিয়ে চলে গেছে, ফলে যা আমার উৎপাদন খরচ তাই আমার হচ্ছে সেলিং প্রাইস, ফলে আমার এখানে কোনো লাভ নাই। আমি এখন ব্রেক ইভেন পয়েন্টে আছি, তার মানে আমার আয় আর ব্যয় হচ্ছে সমান। এটা অনেক সময় ফার্মে চলে আসে কিন্তু এই সিচুয়েশন, বুঝতে পারছো? স্যার টোটাল এভারেজ টোটাল কস্টটা কি আমরা যেখানে ইচ্ছা সেখান দিয়ে মানে কার্ভ টাকাইতে পারি? যেখানে ইচ্ছা সেখানে কার্ডটা আঁকাতে পারো, মানে হচ্ছে যে সেটা তো তুমি তোমার ফার্মের উৎপাদন খরচ কেমন হচ্ছে সেটা দেখে তুমি আঁকাবো, তাই না? কিন্তু এখানে আমরা বিভিন্ন জায়গায় আঁকাতে পারি। এটা আমি চাইলে এদিক দিয়ে আঁকাতে পারি। এইটা যেমন এটা যখন আমি দিলাম তখন আমার কস্ট কম সেলিং প্রাইস বেশি, ফলে আমি প্রফিট করছি। এইটা যখন আমি এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট দিয়ে পার করছি তখন আমি বলছি কস্ট আর
ইনকাম দুটোই সমান, মানে আমার সেলিং প্রাইস যা আমার উৎপাদন খরচও তাই। আমি এই এভারেজ টোটাল কস্টকে যদি উপর দিয়ে যদি আঁকাই, আরো যদি উপরে আঁকাই, আমরা মনে হয় পরের পথে আছে এটা, এই দেখো এবার শুরু করে দেখো এখানে কি করছি। এখানে আমার এই যে মার্জিনাল রেভিনিউ কার্ভ আগে যা ছিল তাই, মার্জিনাল কস্ট কার্ভও দেখো অলমোস্ট সেম আছে। এখানে আমার মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ এখানে ইন্টারসেকশন করছে, ফলে এটা আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। কিন্তু এভারেজ টোটাল কস্ট কোথায় চলে গেছে? উপর দিকে চলে গেছে। তার অর্থ হচ্ছে যে এখানে তোমার গড়ে প্রত্যেকটা পণ্য উৎপাদনের যে খরচ তার থেকে তুমি কম দামে পণ্যটা বিক্রি করছো। তোমার উৎপাদনের খরচ হচ্ছে 60 টাকা, তুমি বিক্রি করছো 50 টাকা করে, ফলে তোমার কি হবে? লস হবে, হবে না? জি স্যার। তাহলে কখন লস হলো? তাহলে কার্ভের শেপটা কিন্তু চেঞ্জ হলো। এভারেজ টোটাল কস্ট কিন্তু এখন অনেক উপরে চলে আসছে। এই যে মার্কেট প্রাইস থেকে কিন্তু এভারেজ টোটাল কস্ট উপরে আসছে। তার অর্থ হচ্ছে যে আমি উৎপাদন বিক্রি করছি 50 টাকা দামে, আর আমার খরচ হয়ে যাচ্ছে 60 টাকা। দেখো এই পয়েন্ট বরাবর যদি এখানে আসো, তাহলে দেখো এটা বেশি, এই বিক্রি করা প্রাইস থেকে এই উৎপাদন খরচ বেশি। তাহলে আমি এই স্যার এভারেজ টোটাল কস্টটাকে চেঞ্জ করে একবার প্রফিট দেখাচ্ছি, একবার লস দেখাচ্ছি, একবার ব্রেক ইভেন দেখাচ্ছি। বলো। স্যার এখানে একটা কথা হলো স্যার, এরকম কি কোনো কোম্পানিতে আসলে হয় যে উৎপাদন এত বেশি করতেছে কিন্তু মানে বিক্রি করছে কম দামে, মানে এই সিচুয়েশন হয়তো হয়। তাছাড়া কেন ফার্ম মার্কেট আউট হয়ে যায়? মার্কেট আউট কখন হয় বলো তো? একটা ফার্ম দেখো মার্কেট থেকে যখন ব্যবসা গুটায় ফেলে কখন? যেমন ধরো ওয়ারিদের কথা যদি আমি বলি, টেলিকমিউনিকেশনের কথা যদি বলি, ওয়ারিদ একসময় তোমার বাংলা লিঙ্কের সাথে মার্চ হতে চাইছিল, অথবা ওয়ারিদের লস চলে আসছে অনেক, 1200 কোটি না 12,000 কোটি টাকা লস হয়ে গেছে, তারা মার্কেটে আর সার্ভাইভ করতে পারছে না, তাই না? তো সেটাই তোমাদের দেখানোর জন্য যে এটা তো হয়, যে সে একটা বিজনেস, বড় একটা বিজনেস শুরু করছে, যে সে যে একটা এক্সপেক্ট করছিল যে হ্যাঁ সে মার্কেটে টিকে থাকতে পারবে বা মার্কেটে সে ব্যবসা করতে পারবে, লাভ হবে। কিন্তু উৎপাদনে যাওয়ার পর দেখলো তার পণ্যের তেমন একটা ডিমান্ড নেই, বা সে দেখলো যে তার যে কম্পিটিটর সে আরো বেটার কিছু করে ফেলতেছে, তখন তার পণ্য কিন্তু যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচে সে কিন্তু সেল করতে পারবে না। তার খরচ হচ্ছে বেশি, কিন্তু তাকে কম দামে সেল করতে হচ্ছে, তখন তার কি হবে? লস হবে। এবং এই কারণে অনেক ফার্ম তখন কি করে? মার্কেট থেকে বের হয়ে যায়। এখন আমি তো তোমাকে ওটা তো ওয়ারেন্টি কথা বললাম, বলবো স্যার ওটা তো অলিগোপলি মার্কেট বা এ মার্কেট। তাহলে আমি কৃষি ক্ষেত্রে যদি আমি তোমাকে বলি, কৃষি ক্ষেত্রে এখন দেখো আমাদের দেশে অনেক, মানে গ্রাম লেভেলে দেখবো যে অনেকে জমি আছে 8-10 বিঘা, কিন্তু করছে না। কেন করে না বলতো? পড়ে আছে, অথবা লিজ দিচ্ছে, অথবা ফেলা রাখছে যে পড়ে থাক। কেন করছে না? করছে না এই কারণে যে সে যদি ধরো ধান করে, অথবা গম করে, অথবা সবজি করে, ধান গম সবজি করার জন্য এখন পানি দরকার, সারের দাম বেড়ে গেছে, বীজের দাম বেড়ে গেছে, হ্যাঁ, লেবার কস্ট বেড়ে গেছে, কিন্তু সেই আকারে ধানের দাম বাড়েনি। তাহলে আমি একটা ধান উৎপাদন করে দেখলাম আমার প্রতি বিঘাতে ধানের বা প্রতি মন ধানের জন্য আমার খরচ হলো 800 টাকা করে, আর আমি বাজারে বিক্রি করতেছি 600 টাকা করে। হয় না এরকম? নাকি হয় না? হয় না? তোমাদের কি মতামত? জি স্যার এরকম হয় হয় না? স্যার। কৃষকরা বলে না, হাজারি করে না যে ধান বিক্রি করে খরচের টাকায় উঠতেছে না? জি স্যার, শুধু ধান বলি না স্যার, অনেক কিছু থাকে, পেঁয়াজ থাকে, অনেক সময় পেঁয়াজ, আলু রসুন, থাকে, মূলা। আলু, মূলা, এই এই ঘটনাটাই ঘটে। তার এভারেজ কষ্ট, সে তো আর একদম জেনে শুনে তো আর জানে না যে এই উৎপাদন করার পরে ধরো সে 1 বিঘা জমিতে বেগুন চাষ করলো, বেগুন যখন সে লাগায়, যখন সে যত্ন করে, তখন কি সে জানতো যে যখন বেগুন উঠবে, সিজনে যখন বেগুন ওঠে, সেই বেগুনের দাম সবসময় দেখা যায় যে 30 টাকা কেজি থাকে, এই সিজনে বেগুনের দামটা কমে 10 টাকা কেজিতে নেমে আসে। কারণ কি? সাপ্লাই অনেক বেশি। তখন কি আর কারণ তাকে তো খরচ করতেই হয়েছে, সকালে উঠে ওষুধ দেওয়া, সকালে উঠে সার দেওয়া, লেবার খরচ, পানি খরচ, সব তো তাকে করতেই হয়েছে। কিন্তু যখন বেগুনটা যখন আমি বিক্রি করতে যাবো, তখন দেখা যাচ্ছে যে বাজারে দেখা যাচ্ছে যে দামটা কম। তখনই তোমার কি হচ্ছে? এইটার অর্থ হচ্ছে তোমার এভারেজ টোটাল কস্টটা অনেক বেশি, কিন্তু তুমি সেল করছো কম দামে, ফলে তোমার কি হবে? এখানে একদম লস হবে। ঠিক আছে? এই কারণে এভারেজ টোটাল কস্টের কার্ভের স্থান পরিবর্তনের কারণে দেখো আমার কখনো প্রফিট হচ্ছে, কখনো লস হচ্ছে, আবার কখনো কি হচ্ছে? আমি ব্রেক ইভেনে আছি, মানে আমার আই বাই সমান। ঠিক আছে? কথাটা বুঝতে পারছো? রেসপন্স করো একটু, তাহলে আমি সামনের দিকে এগোতে পারি। জি স্যার। হুম। আসো আমরা আরো কিছু গ্রাফ করে তখন বুঝতে পারবো। প্রফিট ম্যাক্সিমাইজিং অর লস মিনিমাইজিং লেভেল অফ আউটপুট, কিভাবে আমরা এটা হচ্ছে আমাদের প্রাইস, মিনিমাম প্রাইস, এটা এর নিচে আমরা নামতে পারবো না, আমাদের মার্জিনাল কস্ট কার্ভ এটা। এভারেজ টোটাল কস্ট হচ্ছে এইটা, আর এভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে এইটা। এখন বলতে পারো আসলে সিলেবাসটা ডিজাইন করা হয়েছে তো তোমাদের কস্টের ডেফিনেশন গুলো না পড়ায়
আসলে এই মার্কেট করানোটা খুব ডিফিকাল্ট। এভারেজ টোটাল কস্ট কি, এভারেজ ভ্যারিয়েবল কস্ট কি, সেগুলো না জানলে খুব সমস্যা। এখানে একটা কথা বলছি দেখো, শাটডাউন পয়েন্ট। কখন তোমাকে ব্যবসাটা বন্ধ করে ফেলতে হবে, কখন তোমাকে উৎপাদন বন্ধ করে ফেলতে হবে, এটা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। শাটডাউন পয়েন্ট বলতে বোঝানো হচ্ছে যে এমন একটা অবস্থা চলে আসছে, এরপর তুমি যদি উৎপাদন চালিয়ে যাও, তোমার পকেট থেকে টাকা চলে যাবে, মানে প্রতিদিন তোমাকে পকেট থেকে টাকা দিতে হবে। এটা যখন আসবে তখন তোমার জন্য ওয়াইজ হবে তোমার ফার্ম বা তোমার উৎপাদনটা বন্ধ করে দেওয়া। তাহলে শেপটা কেমন আসছে দেখো, একই রকম। এই যে মিনিমাম প্রাইস, এটা আমার হচ্ছে সেলিং প্রাইস, এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু প্রাইস। মার্জিনাল কস্ট কাল আগে যা ছিল এখনো তাই। এভারেজ টোটাল কস্টটা অনেক বেশি। এভারেজ ভেরিয়েবল কস্টটা এই দেখো ইকুইলিব্রিয়াম পয়েন্টে চলে গেছে। এভারেজ টোটাল কস্ট হচ্ছে তোমার ফিক্সড যে কস্ট গুলো, হ্যাঁ, এভারেজ টোটাল কস্ট হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট প্লাস এভারেজ ভেরিয়েবল কস্ট। কথাটা বুঝতে পারছো? তোমার এই নিচ লেভেল থেকে এভারেজ ভ্যারিয়েবল কস্ট এই পর্যন্ত, তার সাথে এভারেজ ফিক্সড কস্ট যোগ করলে আমি এই এভারেজ টোটাল কস্ট পাবো। এখন এভারেজ ভ্যারিয়েবল কস্ট হচ্ছে প্রতিদিনের লেবার যেগুলো লাগে, প্রতিদিনের ইনপুট যেগুলো লাগে। ধরো তুমি এক প্যাকেট ব্রেড উৎপাদন করছো, ব্রেডের দাম হচ্ছে 50 টাকা। তাহলে এই ব্রেড উৎপাদন করার জন্য তোমার তো একটা ফ্যাক্টরি লাগবে, ব্রেড ফ্যাক্টরি লাগবে, তারপরে একটা জমি লাগবে, একটা বিল্ডিং লাগবে, তার জন্য কিছু মেশিনপত্র লাগবে। আর ওগুলো ওই জমির জন্য যে ভাড়া দিতে হয়, বিল্ডিং এর জন্য যে খরচ, ওগুলো হচ্ছে তোমার ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্ট কোনটা? তুমি যদি কোনো ওই দিনে লেবার হায়ার করো, যে ডেইলি বেসিসে কিছু লেবার কাজ করছে, তারপর তুমি আটা কিনছো, চিনি কিনছো, লবণ কিনছো, এগুলো তোমার হচ্ছে ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, ভেরিয়েবল কস্ট বুঝলাম। স্যার এটা যেমন আরেকবার বলুন। ভেরিয়েবল কস্ট হচ্ছে যেগুলো মানে পরিবর্তনশীল। তোমার আজকে লেবার লাগলো না, তুমি লেবার নিলা না, তার মানে তোমার টাকাটা খরচ হলো না। তোমার লেবার লাগলো, তুমি লেবার নিলা দুইজন, তাহলে ওইটা তোমার ভেরিয়েবল কস্ট। স্যার তোমার ওটা আজকে, টোটাল কস্টের মধ্যে অ্যাড হয় না? হ্যাঁ হ্যাঁ মানে ভেরিয়েবল কস্টটা মানে টোটাল কস্টের মধ্যে হ্যাঁ অ্যাড হয় না? অ্যাড হয়। টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। তোমাদের ইউনিভার্সিটি যদি উদাহরণ হিসেবে আমি যদি বলি, তাহলে আমি ধরে নিলাম তোমাদের রুয়েটে 600 শিক্ষক আছে। 600 শিক্ষক পার্মানেন্ট, তাদের প্রতিটি সে ক্লাস নিক, ইউনিভার্সিটি চলুক আর না চলুক, মাস শেষে তাকে কি করতে হবে, ওই 600 শিক্ষকের আমার বেতন দিতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফিক্সড পার্মানেন্ট টাকা। আমি হচ্ছে ভেরিয়েবল কস্ট, আমি যেদিন ক্লাস নেবো সেদিন টাকা পাবো, যেদিন আমি ক্লাস নেবো না সেদিন আমি টাকা পাবো না। বুঝতে পারছো? জি তাহলে স্যার। তাহলে তাহলে স্যার টোটাল কস্ট রুয়েটের, দুটো আলাদা কেন করলাম আমরা স্যার? হ্যাঁ হ্যাঁ, মানে টোটাল কস্ট আর হচ্ছে ভেরিয়েবল কস্ট আলাদা কেন করছি? না টোটাল কস্ট আর ভেরিয়েবল কস্ট না, টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। হ্যাঁ স্যার, সেটাই বলছি যে ভেরিয়েবল কস্ট আর টোটাল কস্টের মধ্যে থাকে না, তাহলে এখানে আমরা স্যার আলাদাভাবে শো কেন করছি এটা মানে এটা করছি, এটা কারণ আছে, এটা কারণ আছে, আমি তোমাকে বলি। দেখো এটা হচ্ছে এভারেজ টোটাল কস্ট, এটা হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে মানে প্রত্যেক এভারেজ মানে হচ্ছে কি গড়, এক একক উৎপাদনের খরচ, তাই না? এক একক উৎপাদনে এখানে ভেরিয়েবল কস্ট এখানে একটা আছে, এর সাথে এর সাথে যে ডিসটেন্সটা, এই প্রত্যেকটা ডিসটেন্স দেখাবে তোমার হচ্ছে ফিক্সড কস্ট। এই প্রত্যেকটা ডিসটেন্স দেখাবে কি ফিক্সড কস্ট। তার অর্থ হচ্ছে যে এভারেজ ভেরিয়েবল কস্টের সাথে তুমি যদি ফিক্সড কস্ট, যদি এভারেজ ফিক্সড কস্ট যদি যোগ করে দাও, তাহলে তুমি এই এভারেজ টোটাল কস্ট পেয়ে যাবে। বুঝতে পারলাম? এখন আমি জি স্যার। আলাদাভাবে দেখাচ্ছি, এই কারণে আমি বলছি এখানে একটা শাটডাউনের কথাটা নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে ধরো তুমি একটা বিস্কিট ফ্যাক্টরি দিলা, তাই না? বিস্কিট ফ্যাক্টরি দেওয়ার পর বিক্রি ভালোই হচ্ছিল, লাভও হচ্ছিল। একসময় এসে দেখলা যে লাভ হচ্ছে না, হ্যাঁ লাভ হচ্ছে না, গায়ে গায়ে যাচ্ছে, মানে মোটামুটি ভাবে যা খরচ সেটা চলে আসে। তো তুমি কি পরের দিনে কি ফ্যাক্টরি বন্ধ করে দিবা, যে যা বাদ দিয়ে দিলাম এটা? তো তোমার ওয়াইজ হবে। যেমন ওয়ারিদ, ওয়ারিদের কথা যদি বলি, বা আমাদের দেশে কি হিসেবে চলে এটা, এয়ারটেল নাকি কি বলে, আমাদের দেশে তো ওয়ারিদই বলে, তাই না? এয়ারটেল দেখতেছে প্রতি বছরে 1200 কোটি টাকা লস হচ্ছে, তারপরে কি তারা সার্ভিস বন্ধ করে দিছে? বলতো, বন্ধ করেনি। কেন বন্ধ করেনি বলতো? বন্ধ করতে গেলে তাদের হিউজ আরো কস্ট বেড়ে যাবে। হ্যাঁ, হিউজ কস্ট বেড়ে যাবে। আর এত ইনস্ট্রুমেন্ট, এত সেট আপ রাতারাতি বন্ধ করে দেওয়া সম্ভব না। যার কারণে তারা দেখতেছে যে তাদের বন্ধ করার চাইতে এই যা ইনকাম হচ্ছে এটা দিয়ে রান করানোটা ভালো। হয়তোবা আমরা কিছুদিন পর বা ভবিষ্যতে আমরা আরো লাভ করতে পারি, এই আশায় তখন তারা কি করে প্রজেক্টটা রান করে। তো এখানে যেটা বলা হচ্ছে যে যখন এভারেজ ভ্যারিয়েবল কস্ট, মানে তুমি যখন একদিনে যা পণ্য উৎপাদন করতেছো, সেই পণ্য উৎপাদন বিক্রি করে সেই টাকা দিয়ে তুমি যদি ভ্যারিয়েবল কস্টগুলোকে যদি মিট আপ করতে পারো,
তখন পর্যন্ত ফান্ডটা উৎপাদন করবে, এটা হচ্ছে নিয়ম। কি বলছি বুঝছো? তার অর্থ হচ্ছে আমি যদি একটা ব্রেড ফ্যাক্টরির কথা যদি বলি, ব্রেড ফ্যাক্টরিতে তুমি উৎপাদন করছো, তোমার এই কিউএসডি পয়েন্টে তোমার এভারেজ ভ্যারিয়েবল কস্ট এখানে আর টোটাল কস্ট এখানে, তার মানে টোটাল কস্টটা বেশি। এভারেজ টোটাল কস্ট যদি বেশি হয় তাহলে তোমার তো ফান্ডটা বন্ধ করে দেওয়ার কথা, কিন্তু তুমি কেন করবে না? কারণ এই মুহূর্তে বন্ধ করলে তোমার ওই যে তোমার কিছু ফিক্সড এমপ্লয়ি থাকে, তাদের ভাড়া বেতন দিতে হবে, তোমার বিল্ডিং এর ভাড়া দিতে হবে, ব্যাংকের লোন দিতে হবে, এরকম অনেক ঝামেলা থাকে। তো যার কারণে তখন ব্যবসায়ীরা কি ভাবে যে আমি এই মুহূর্তে বন্ধ না করে এবং একটু কন্টিনিউ করি, যেহেতু আমার এই এভারেজ ভ্যারিয়েবল কস্ট আমি পেয়ে যাচ্ছি। এই যে দেখো এভারেজ ভ্যারিয়েবল কস্ট সে বিক্রি করে দিলে পাচ্ছে, তার অর্থ হচ্ছে যে প্রতিদিন সে যে মানে পাউরুটি উৎপাদন করার জন্য সে যে লেবার নেয়, যে পরিমাণে আটা, চিনি, লবণ, বিদ্যুৎ এগুলো ব্যবহার করে, সেই টাকাটা তার বিক্রি করে উঠে আসতেছে। তাহলে এই উঠে আসলে সে কিন্তু তখন বিজনেসটা অ্যাটলিস্ট রান করাবে কিছুদিন, যে দেখি কি অবস্থা হয়, সামনে তো ভালো অবস্থা আসতে পারে। কিন্তু যদি তোমার এই এভারেজ ভেরিয়েবল কস্ট যদি না উঠে, একটা দিন প্রোডাকশন করার পর, ধরো সারাদিন তুমি বেল উৎপাদন করলে, পরের দিন সকালে বিক্রি করলে, করে দেখলে যে তোমার এভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে 20,000 টাকা, তুমি ব্রেড বিক্রি করে পেলে 18,000 টাকা, তাইলে তোমার এই প্রজেক্টটা রান করানো বা এই বিজনেসটা রান করানো আর দরকার নেই, তোমার তখন বন্ধ করে দেওয়াই ভালো। এই জন্যই এখানে আমি শুধু এভারেজ টোটাল কস্ট দেখাচ্ছি আর এভারেজ ভেরিয়েবল কস্ট দেখাচ্ছি। যতক্ষণ পর্যন্ত তোমার ফার্ম বা তোমার ইন্ডাস্ট্রি এভারেজ ভেরিয়েবল কস্ট উঠাতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে উৎপাদনে থাকবে। আর সেটা যদি সে না পারে, তাহলে তখন কি হবে, তোমার ফার্মটা বন্ধ করে দেওয়াটাই বেটার হবে। তার অর্থ হচ্ছে যে তোমার এই মিনিমাম প্রাইসটা যদি এই দিক দিয়ে যদি যায়, এভারেজ ভেরিয়েবল কস্টের আরো নিচ দিয়ে যদি যায়, তাহলে তোমার ফার্মটা বন্ধ করে দেওয়াটাই ওয়াইজ হবে। বুঝতে পারলাম? এই জন্য তোমার এই যে কস্টটা ভালো করে পড়ে আসলে এখানে তোমাদের বুঝতে সুবিধা হতো। হ্যাঁ, দেখো এই যে এভারেজ ভ্যারিয়েবল কস্ট, তোমার চলমান যে বা পরিবর্তনশীল যে কস্ট গুলো, এটা যদি তোমার ইনকামের মধ্যে আসে বা বিক্রি করে যদি আসে, ততক্ষণ পর্যন্ত তুমি উৎপাদন চালাই যাবা, কারণ তোমার একটা টার্গেট থাকে যে হ্যাঁ আমি সামনে আরো লাভ করতে পারি বা লাভ করার সম্ভাবনা আছে, ভালো সময় আসতে পারে। আর যদি দেখো যে এই এভারেজ ভ্যারিয়েবল কস্টের এই মিনিমাম প্রাইস লাইনটা এভারেজ ভ্যারিয়েবল কস্টের আরো নিচে, তার মানে তুমি বিক্রি করে পাচ্ছ 18,000 টাকা, আর তোমার ওই এভারেজ ভ্যারিয়েবল কস্ট 20,000 টাকা, তখন তোমাকে কি করতে হবে, তোমার ফার্মটা বন্ধ করে দিতে হবে। এই বিষয়টা এই জন্য ইম্পর্টেন্ট যে তোমাদের কিন্তু অনেক সময় এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়। এরকম অনেক ফার্ম আছে রাতারাতি বন্ধ হয়ে যায়। তুমি যে আমেরিকায় দেখো, অন্যান্য দেশে যদি দেখো, দেখো বড় বড় কোম্পানি রাতারাতি দেখা যাচ্ছে যে সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা দেউলিয়া ঘোষণা করে। দেউলিয়া ঘোষণা করার অর্থ হচ্ছে তারা এই এভারেজ ভ্যারিয়েবল কস্টটাও তারা পণ্য বিক্রি করে উঠাতে পারে না, ফলে তখন তাদের পক্ষে আর বিজনেসটা রান করা সম্ভব হয় না। আমাদের দেশেও এরকম প্রতিনিয়ত এরকম অনেক ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে, আবার নতুন ফার্ম মার্কেটে প্রবেশ করছে। ঠিক আছে, তাহলে এটা কি বুঝতে পারলা যে একটা ফার্ম কখন শাটডাউন হয়, কখন সে ব্রেক ইভেনে থাকে, কখন সে প্রফিটে থাকে, কখন সে লসে যায়? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, বুঝতে না পারলে আমাকে নেক্সট ক্লাসে বলো, কারণ আমি পরের পয়েন্টগুলো তো এই ধরনের কাজগুলো আবার আসবে। এখন আসো মনোপলিস্টিক কম্পিটিশন। মনোপলিস্টিক কম্পিটিশন, হ্যাঁ, মনোপলিস্টিক কম্পিটিশন কি বলা হচ্ছে? Monopolistic competition is a market structure which combines element of monopoly and competitive market. এখানে বলা হচ্ছে যে মনোপলি কিছু থাকবে, কম্পিটিটিভ কিছু থাকবে, মানে দুইটা বৈশিষ্ট্য থাকবে। Essentially, a monopolistic competitive market is one with freedom of entry and exit, and the decisions of any one firm do not directly affect those of its competitors. তাহলে এটা অনেকটা ফ্রিডম থাকবে এন্ট্রি এন্ড এক্সিটে, এবং একজনের ডিসিশন মার্কেটটাকে প্রভাবিত করতে পারবে না। মানে একটা ফার্ম মনে করে ডিসিশন নিল যে আমি আর বাজারে পণ্য সাপ্লাই দিব না, তাইলে সেক্ষেত্রে বাজারে তেমন কোনো প্রভাব পড়বে না। যেমন এবার যেমন ইন্ডিয়া বললো যে আমরা আর পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করবে না। ইন্ডিয়ান পেঁয়াজ রপ্তানি না করার কারণে মার্কেট দু একদিন আনস্টেবল হয়ে গেছিল, তারপর সরকার বিকল্প সোর্স ভিয়েতনাম, চায়না, মিডল ইস্ট থেকে পেঁয়াজ আমদানি করা শুরু করে দিয়েছে। ফলে দেখা যাচ্ছে যে পেঁয়াজের দামটা ওই 70-80 বেশি করে বাড়তে পারেনি, গতবারের মতো 250 হয়নি। হ্যাঁ, তো ফলে ইন্ডিয়া বলে দিল যে আমি বাংলাদেশের মার্কেটে পেঁয়াজ দেবো না, বাংলাদেশে পেঁয়াজের দাম 250 টাকা যাক আর 300 টাকা, তার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ইন্ডিয়া কিন্তু একা বাংলাদেশের এই পেঁয়াজের মার্কেটটাকে কিন্তু প্রভাবিত করতে পারেনি। ফলে এইখানে এই জন্য বলা হচ্ছে যে এটা মনোপলিস্টিক কম্পিটিশন। মনোপলিস্টিক কম্পিটিশন ক্যারেক্টারাইজ
an industry in which many firms offer product or service that are similar but not perfect substitute. তো বলা হচ্ছে এখানে যে এখানে ফার্মগুলো অনেক রকম প্রোডাক্ট গুলো তোমাকে দিবে বা অফার করবে কিন্তু এবং সিমিলার কিন্তু একদম পারফেক্ট কি হবে না, পারফেক্টলি কি হবে না, সাবস্টিটিউট হবে না। তো এই কথাটা পেঁয়াজের উদাহরণ দিয়ে বলতে পারো তোমরা একটু? আমি যে পেঁয়াজের কথা বললাম এটা পেঁয়াজের উদাহরণ দিয়ে বলো তো, যে পারফেক্ট সাবস্টিটিউট মানে বলতে বোঝানো হচ্ছে যে ওইটা খেয়েও তুমি যা টেস্ট পেতে এটা খেয়েও তুমি সেই টেস্টই পাচ্ছ, বা ওইটারও যা গুণাগুণ এটারও তাই গুণাগুণ। এরকম কি কিছু বলতে পারো? একই রকম কিন্তু পারফেক্ট সাবস্টিটিউট না। পারবে বলতে? হ্যালো, তোমাকে শুনতে পাচ্ছ না? তোমরা সবাই চলে গেছে কোনটা? একটু আরেকবার ক্লিয়ার করেন স্যার, বুঝি নাই। আমি বলছি যে মনোপলিস্টিক কম্পিটিশনের ক্যারেক্টারাইজ হচ্ছে যে an industry in which many firm offer product or service that are similar. অনেক ফার্ম বা অনেক দেশ একই রকম প্রোডাক্ট তোমাকে দিবে কিন্তু এটা পারফেক্ট নট পারফেক্ট সাবস্টিটিউট, কিন্তু এটা একবারে পারফেক্ট মানে হচ্ছে পূর্ণ বিকল্প হিসেবে ব্যবহার নাও হতে পারে। এর অর্থ হচ্ছে এরকম, যেমন ধরো যে ইন্ডিয়া পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল, বাংলাদেশের পেঁয়াজ আমরা তখন মিডল ইস্ট থেকে বড় বড় বা ইউরোপ থেকে বড় বড় পেঁয়াজ নিয়ে আসলাম। তাহলে ওই পেঁয়াজ দিয়ে তুমি রান্না করে তরকারি খাচ্ছ, তরকারি হচ্ছে, কিন্তু ওটা কি পারফেক্ট সাবস্টিটিউট? বাংলাদেশের পেঁয়াজের যে কোয়ালিটি, বাংলাদেশের পেঁয়াজের যে ঘ্রাণ বা যে টেস্ট, সেটা কি ওই পেঁয়াজ কি তার জায়গা পূরণ করতে পারে? না স্যার, পারে না। এই জন্য বলা হচ্ছে যে এটা সিমিলার হবে, কাজ তোমার চলে যাবে কিন্তু এটা পুরোপুরি বিকল্প হিসেবে ব্যবহার হবে না। হ্যাঁ, অনেকে দেশি পেঁয়াজ থাকলে তো বিদেশি পেঁয়াজ কিনতে চায় না, বলে যে এটা খেতে অতটা টেস্ট না, তারপর হচ্ছে যে একটা কাটলে অনেক পেঁয়াজ চলে যায়, এই কারণে এটা পারফেক্ট সাবস্টিটিউট হিসেবে ব্যবহার হয় না। এরকম বিষয়গুলো আসে। The main feature of the monopolistic competitive market are under monopolistic competition the number of dealers is not large at any rate, not so large as under perfect competition. এখানে বলা হচ্ছে যে নাম্বার অফ ডিলার বা সেলার খুব একটা বেশি হবে না, কিন্তু বেশি কিন্তু পারফেক্ট কম্পিটিশনের মতো হবে না। The product are not homogeneous, প্রোডাক্ট গুলো একই রকম না। They are on the other hand differentiate inter alia by means of different level attached to them, such as different brand of toilet requisites, medicine, hotel, pubs, hair dresser, এরকম বলছে যে মেডিসিন বলো, আমাদের দেশে প্রায় 100-র উপরে কোম্পানি আছে, কিন্তু সব কোম্পানির ওষুধ কিন্তু হোমোজেনিয়াস না। হ্যাঁ, নাপা বলো, হিস্টাসিন বলো, অথবা অন্যান্য যে আমরা গ্যাসের ওষুধগুলো খাই, গ্যাস্ট্রিক জন্য যেগুলো হোমিওপ্লাজল বা এগুলো যেগুলো খাই, সেগুলো কিন্তু সব কোম্পানির আছে, কিন্তু সবগুলো একই রকম না, এক একভাবে কাজ করে। আইদার ইন ইগনোরেন্স or an account of transport cost or lack of mobility of the factor of production, same price does not in the market throughout. ফলে এগুলোর দামগুলো সবসময় একরকম থাকে না। যেমন প্যারাসিটামলের দাম নাপার একরকম, নর্মাল প্যারাসিটামল তার দাম একরকম, টেমেনের দাম একরকম, এইচের দাম একরকম, এরকম দামেরও কিছু ভেরিয়েশন থাকে। কারণ এগুলো এমন একটা বিষয় যে কেউ হয়তো ভালো ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করছে, ফলে তার দামটা বেড়ে গেছে, কেউ একটু নর্মাল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করছে, তার দামটা কম। Rather, different prices are charged by different producer for product which are really similar but are made to appear different through advertisement, high pressure, salesmanship and labeling and branding. ব্র্যান্ডিং এর কারণে, হাই প্রেসারের কারণে, মানে অনেক সেলসম্যান সারাদিন কাজ করে, ভালো অফার টফার দেয়, ফলে দেখা যায় ওদের দাম, পণ্যের দাম বেশি এবং বিক্রিও বেশি। ঠিক আছে, আমরা যদি এটা টয়লেটের ক্ষেত্রে ধরি বা টিভি ফ্রিজ ব্র্যান্ডের ক্ষেত্রে যদি ধরি, তাহলে সেক্ষেত্রে ব্র্যান্ডের কারণে তার দামটা অনেক সময় বেড়ে যায়। যেমন মনে করো যে আমরা যে অ্যাজিথ্রোমাইসিন খাই বা অ্যাজিথ্রোমাইসিন যেগুলো বিদেশি কোম্পানি, সেগুলোর দাম দেশি কোম্পানি থেকে 20 টাকা 25 টাকা পার পিসে কম বেশি হয়। তাহলে এগুলো ব্র্যান্ডের কারণে, অ্যাডভার্টাইজমেন্টের কারণে, কোয়ালিটির কারণে, লেবেলিং এর কারণে এটা কম বেশি হতে পারে। Under monopolistic competition, the demand curve or sales curve, or what is also called average revenue curve, is not horizontal straight line. আমরা পারফেক্ট কম্পিটিটিভ পেলাম, একদম স্ট্রেট পেলাম, কিন্তু এখানে কিন্তু হরিজন্টাল না, স্ট্রেট না, এটা একটু ডাউনওয়ার্ড স্লোপিং। This means that the seller can sell more by reducing price. যদি ডাউনওয়ার্ড স্লোপিং হয় তাহলে সেলার তার দামটা কমায় বেশি বিক্রি করতে পারবে। Whereas under perfect competition, he need not reduce price, for he can sell any amount at the prevailing price.
পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে সে একই দামে অনেক বেশি পরিমাণ জিনিস বিক্রি করতে পারে, কিন্তু মনোপলিস্টিক কম্পিটিটিভ তাকে বেশি প্রায় পণ্য বিক্রি করতে গেলে দামটা একটু কমাতে হবে। আর দামটা কখন কমবে? কার্ভটা যখন ডাউনওয়ার্ড স্লোপিং হবে, তার মানে হচ্ছে যে ওই এভারেজ এভারেজ রেভিনিউ বা মার্জিনাল রেভিনিউ বা প্রাইস কার্ভটা হরিজন্টাল না হয়, তখন উপর থেকে ডান দিকে নিম্নগামী হবে। The seller can thus have a price policy of his product, whereas a seller under perfect competition has no price policy. এই লেখাটা বোঝা যাচ্ছে না। Has merely to accept the market price. The seller can thus have a price policy of his own. সেলারের নিজস্ব কিছু প্রাইস পলিসি থাকবে, সে কতটা বেশি চার্জ করবে বা কতটা কমাবে। Whereas a seller under perfect competitive has no price policy. পারফেক্ট কম্পিটিটিভে কিন্তু কোনো প্রাইস সে নির্ধারণ করতে পারবে না, বাজারে যা এক্সিস্টিং প্রাইস হবে সেটা তাকে গ্রহণ করতে হবে, কিন্তু মনোপলিস্টিক কম্পিটিশনের ক্ষেত্রে তার কিছু প্রাইস নির্ধারণ করার রাইট আছে। কেন? তার পণ্যের কোয়ালিটি একটু আলাদা, তার ব্র্যান্ড নেম আছে, ফলে এখানে একটু সে দাম কম বেশি করতে পারে। যেমন নাপার দাম আর অন্যান্য কোম্পানির প্যারাসিটামলের দাম কিন্তু একরকম না, এখানে কিন্তু কম বেশি আছে। হ্যাঁ, যেটা একটু আগে বললাম যে অ্যাজিথ্রোমাইসিনের দাম কিন্তু সব কোম্পানি এক না, কোনোটা 30 টাকা, কোনোটা 35 টাকা, কোনোটা 50 টাকা, এরকম কিন্তু ভ্যারিয়েশন আছে। 5 নাম্বার যে বৈশিষ্ট্যটা বলা হচ্ছে, those under monopolistic competition the demand of the product is not perfectly elastic, it is responsive to change in price. পারফেক্টলি ইলাস্টিক আমরা যেটা দেখছিলাম ওখানে ভার্টিক্যাল হরিজন্টাল এক্সিস বরাবর দেখছিলাম ডিমান্ড কার্ভ, কিন্তু এখানে ডিমান্ড কার্ভটা একটু পারফেক্টলি ইলাস্টিক না, এটা রেসপন্সিভ। তার মানে প্রাইস যদি একটু কমায় তাহলে ডিমান্ডটা বাড়বে, প্রাইস কমালে ডিমান্ড বাড়বে। ব্যারিয়ার্স টু এন্ট্রি এন্ড এক্সিট আর লো, and the decisions of any one firm do not directly affect those of its competitors. তাহলে ব্যারিয়ার্স টু এন্ট্রি এন্ড এক্সিট একটু লো থাকবে, মানে একদম থাকবে না তা না, কিছু ব্যারিয়ার থাকবে। হ্যাঁ, and the decision of any one firm do not directly affect those of the competitor. এবং একজনের সিদ্ধান্ত অন্যজনকে তেমন একটা প্রভাবিত করবে না। এখন যেমন এটা হতে পারে যে বাংলাদেশে 100টার মতো ফার্মাসিউটিক্যাল আছে, 100টার মতো ফার্মাসিউটিক্যাল থাকলে এর মধ্যে যদি কোনো একটা ফার্ম যদি মার্কেট থেকে বের হয়ে যায় বা প্রোডাকশন যদি বন্ধ করে দেয়, তাহলে মার্কেটে তেমন কোনো ক্ষতি হবে না বা তেমন কোনো প্রভাব পড়বে না। তাহলে এটা কি আমাদের দেশে হয়েছে? হ্যাঁ, এটা আমাদের দেশে হয়েছে। কিছুদিন আগে আমরা দেখলাম গ্লাসকো স্মিথ যে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি ছিল, ওষুধ কোম্পানি, সেটা তাদের প্রোডাকশন প্ল্যান ছিল, তারা আমাদের দেশ থেকে ব্যবসা গুটায় চলে গেছে। সাধারণত তারা ইন্ডিয়া থেকে এই মার্কেটটা মেনটেন করতো এবং বাংলাদেশের চিটাগাং একটা প্রোডাকশন প্ল্যান ছিল, তারা আমাদের বাজার থেকে চলে গেছে। ফলে আমাদের ওষুধ শিল্পী খুব বেশি সমস্যায় পড়ছে? হ্যাঁ, একটু পড়ছে, কারণ গ্লাসকো স্মিথের কিছু প্রোডাক্ট ছিল যেগুলো আমরা পাচ্ছি না, যেগুলো আমাদের জন্য খুব জরুরি ছিল। তাদের একটা নোজাল স্প্রে ছিল, তাদের গ্লুকোজ ছিল, এগুলো আমাদের বাজারে এখন আর নেই। কিন্তু একদম যে মার্কেটে বড় ক্ষতি হয়ে গেছে সেটা কিন্তু এখানে হয়নি, কারণ আমাদের বিকল্প প্রোডাক্ট আছে। The fast food companies like the McDonald's and Burger King who sells the burger in the market are the most common type of example of monopolistic competition. তাহলে এই যে monopolistic competition সেটা আমরা বলছি ম্যাকডোনাল্ড এবং বার্গার কিং, এই দুইটা প্রোডাক্ট অলমোস্ট সেম, কিন্তু কিছু ডিফারেন্সিয়েশন থাকে, ব্র্যান্ডের কারণে দামের পার্থক্য থাকে। এবং বার্গার কিং যদি মার্কেট থেকে চলে যায় তাহলে মার্কেটে তেমন কোনো প্রভাব পড়বে না, কারণ আমার লোকালে আরো অন্যান্য ব্র্যান্ডের বার্গারের দোকান আছে বা বার্গার বিক্রি হয়। ঠিক আছে? how to price cut affect the firm's revenue. আমরা কি আজকে এ পর্যন্ত রাখবো না আরো কন্টিনিউ করব? স্যার আর পড়ায়েন না স্যার, মাথায় স্যার আজকে ছেড়ে দেন স্যার। আমি আজকে ডেটটা দিয়ে তোমাদের টুকি রাখলাম, কোথায় করলাম, কারণ আমি বারবার ভুলে যাই। জি স্যার, আজকে পড়ায়েন না স্যার। সিএফপি এর খাতা হচ্ছে, হ্যাঁ, কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং, আজকে আমি শেষ করলাম। তোমাদের অ্যাটেন্ডেন্স কি সাধারণ নিচ্ছেন? জি স্যার নিচে। কিভাবে নেয় তোমাদের অ্যাটেন্ডেন্স? ওই যে এখানে যে উঠে থাকে সেটা? স্যার ওই যে পার্টিসিপেন্টের যে নামগুলো রোল আকারে থাকে ওগুলো দেখে নেয় স্যার। ওটা কি থাকে, পরে কি থাকে, না হচ্ছে তোমার এখনই দেখে নিতে হবে? স্যার এখনই দেখতে হয় স্যার। তাই? ওই আল্লাহ, এগুলো তো বিশাল বিপদ। নাকি তোমরা রোল নাম্বার গুলো বলবো একে একে? ডাকবো আমি? স্যার চ্যাটে তো রোল নাম্বার লিখে দেওয়া যায় স্যার। জি স্যার, চ্যাটে লিখে দিতে বলে স্যার। তাহলে লিখে দাও, চ্যাটে লিখে দাও, আমি দেখে নিই।
তোমার চ্যাটে লিখে দাও তাহলে, হ্যাঁ। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার আগের একটা কার্ভ নিয়ে। বলো। স্যার এই যে এভারেজ যেই স্যার ওই যে ওইটা কি ছিল স্যার আগের ওই কার্ভটা একটু দেখান, মানে লাস্ট যে কার্ভটা পড়াইছিলেন। তোমাকে এখানে সবাই লিখে দিছো? চ্যাটে তো দেখলাম সমান ইয়েতে উঠে আছে। আচ্ছা একটা মিনিট, বলো কোন কার্ভে তোমাদের সমস্যা ছিল? স্যার লাস্ট যে কার্ভটা পড়াইলেন ওই যে যেখানে ব্যাকে শাটডাউন পয়েন্ট যেটা। স্যার এখানে স্যার বলো। এখানে যে এভিসি যেটা বললেন স্যার, এভারেজ ভ্যারিয়েবল কস্ট, স্যার এইটা কি শুধুমাত্র তখনই আমরা মানে মেজার করব যখন আমাদের শাটডাউন পয়েন্ট বের করতে হবে, এরকম একটা ফ্যাক্ট আসে যে শাটডাউন পয়েন্ট নির্ণয় করার জন্য আমাদের এভারেজ টোটাল কস্ট আর এভারেজ ভ্যারিয়েবল কস্ট আর হচ্ছে তুলনা করা লাগে। হ্যাঁ, তুলনা বলতে কি, তুমি ধরো একটা ফার্ম যখন রানিং এ চলে আসছে, হ্যাঁ ভালো চলছিল, এখন দেখছো যে ব্যবসা মন্দা কিভাবে বুঝবে? তো তোমার প্রতিদিন তোমার 500 ব্রেড বিক্রি হচ্ছিল ধরো, 500 পাউরুটি বিক্রি হচ্ছিল। এখন তুমি তো 500ই প্রোডাকশন করবা বা 500 থেকে আরো বাড়ানোর চেষ্টা করবা, কিন্তু যখন তুমি দেখতেছো যে 500 উৎপাদন করছি, করে 500 ব্রেড আর বিক্রি হচ্ছে না, কিছু অর্ডার আমার কমে গেছে, কারণ আমি জানি যে এই লোকগুলো আমার পণ্য কিনবে, কিন্তু তারা আগে থেকে বলে দিচ্ছে যে আগামীকালকে আমার দোকানে ব্রেড দিবে না। সে হয়তো 50টা ব্রেড নিচ্ছিল, হ্যাঁ, তাহলে আমার কত হলো? 450 হয়ে গেল, তাই না? এভাবে যদি আস্তে আস্তে আমার যদি সেলটা যদি কমতে থাকে, তখন আমার কি একটা মাথায় টান আসবে না যে আমার তো সেল কমে যাচ্ছে, জি তাহলে স্যার। আমার যে লেবার কস্ট, আমার যে মেটেরিয়াল কস্ট, আমার যে বিল্ডিং ভাড়া, আমার যে তোমার পার্মানেন্ট যে স্টাফ আছে, ম্যানেজার আছে, ক্যাশিয়ার আছে, তাদের যে টাকাগুলো সেটা তো আমাকে দিতে হচ্ছে প্রতিদিন, তার তো বেতন তো আমাকে দিতেই হবে, তাই না? তো যখন তোমার সেলটা কমে আসবে, তখন তোমার মাথায় এমনি টান পড়বে যে আমার তো এখন তাহলে বিবেচনা করতে হবে যে আমার কি অবস্থা, সেল কতটা কমে গেছে। তখন কি করব? তখন আমি ওই এভারেজ টোটাল কস্ট, এভারেজ ভ্যারিয়েবল কস্ট, এভারেজ ফিক্সড কস্ট সব বের করব, হ্যাঁ। এখন এই বের করার পর দেখা যাচ্ছে যে আমি প্রতিদিন যা সেল করছি সেটা, এই সেল করার পর যে টাকাটা আমি পাচ্ছি, সেই টাকাটা আমার হচ্ছে কার সমান হচ্ছে? এভারেজ ভ্যারিয়েবল কস্ট, মানে প্রতিদিন আমাকে যে টাকাটা দিতেই হয়, এভারেজ ভ্যারিয়েবল কস্টের নিয়ম হচ্ছে এই টাকাটা তোমাকে প্রতিদিন দিতেই হবে। কি বলছি বুঝছো? এটা এমন না যে জি আমি স্যার 1 মাস পরে দেব, ঠিক আছে? জি স্যার ক্লিয়ার স্যার। তার মানে আমার 1 বস্তা আটা লাগে বা 2 বস্তা আটা লাগে, তার টাকা দিচ্ছি। আমার 4টা ডেইলি বেসিসে লেবার কাজ করে, তার টাকা দিতে হচ্ছে, হ্যাঁ। আমাকে লবণ কিনে নিয়ে আসতে হচ্ছে ওই দিনে, আমার ওই দিনে চিনি কিনে নিয়ে আসতে হচ্ছে, আমাকে ওই দিনে ইস্ট কিনে নিয়ে আসতে হচ্ছে, ওই দিনে আমার জ্বালানি খরচ হচ্ছে, এগুলো আমার ভেরিয়েবল কস্ট, এগুলো আমাকে দিতেই হবে। তাহলে আমি দিন শেষে বিক্রি করলাম ধরো 18,000 টাকা। 18,000 টাকা আমি আজকে যে ব্রেডটা সাপ্লাই দিলাম, যে কয়টা ব্রেড 400 হোক 500 হোক সাপ্লাই দিয়ে দেখলাম আমি পাচ্ছি 18,000 টাকা। ওই দিনে আমাকে 18,000 টাকা আমি ক্যাশ টাকা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি তোমার বোঝার সুবিধার জন্য বলছি 18,000 টাকা নিয়ে আসলাম, কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে 20,000 টাকা ওই দিনে, যারা আমার ভেরিয়েবল ফ্যাক্টর হিসেবে কাজ করছিল। তাহলে আমি, তাহলে 18,000 টাকা আমি পেলাম, দিচ্ছি আমি 20,000 টাকা, তারপর আমার মাস শেষে আবার স্টাফের, পার্মানেন্ট স্টাফ, বিল্ডিং এর ভাড়া, ব্যাংকের সুদ, এগুলো তো আমার দিতেই হবে। যখন আমার এই অবস্থা আসবে যে আমার ডেইলি দিতে হচ্ছে 18,000 টাকা খরচ, আর আমি পাচ্ছি, সরি 20,000 টাকা দিতে হচ্ছে, কিন্তু আমি পাচ্ছি 18,000 টাকা, তখন তোমার ফান্ডটা বন্ধ করতে হবে। কিন্তু যদি তুমি দেখো যে ডেইলি আমাকে দিতে হচ্ছে 20,000 টাকা এবং আমার সেলিং আছে 20,000, তখন তুমি চিন্তা করবা যে ঠিক আছে আমি বিজনেসটা আরো কিছুদিন কন্টিনিউ করি, কারণ এখন বন্ধ করে দিলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কেন ক্ষতি হবে? যে আমার ব্যাংকে লোন দিতে হবে, আমার স্টাফের 2 মাসের বেতন সহ তাদেরকে ট্যাগ করতে হবে, আমার এই বিল্ডিংতে জমিটার ভাড়া আছে বা বিল্ডিংটা আমার পড়ে থাকবে, এই সমস্ত কিছু বিবেচনা করে তুমি যদি দেখো যে আমার 20,000 টাকা প্রতিদিন খরচ, 20,000 টাকা আমার উঠে আসতেছে, তখন তুমি এই যে বিজনেসম্যান হিসেবে কিছুদিন চিন্তা ভাবনা করবে যে ঠিক আছে আমি দেখি যে কোনোভাবে মার্কেটটা আমি আরেকটু বাড়াতে পারি কিনা, সেলিংটা আরেকটু বাড়াতে পারি কিনা, এই চেষ্টা তুমি করবা। চেষ্টা করার পর যদি দেখো যে না, আমি তো এই এভারেজ কস্টে উঠাতে পারতেছি না বা এভারেজ কস্টে খুব কষ্ট মষ্ট করে উঠতেছে, তখন তুমি চিন্তা ভাবনা করবা যে না আমার আর বিজনেস করা সম্ভব না, আমাকে বন্ধ করে দিতে হবে। ঠিক আছে? জি স্যার বুঝছি হ্যাঁ, স্যার। কেন? তুমি 1 মাস 2 মাস চেষ্টা করলে তোমার এভারেজ ভ্যারিয়েবল কস্ট উঠতেছে, কিন্তু তোমাকে তো ওই যে মাথায় ফিক্সড কস্ট রাখতে হবে মাথায়, কারণ মাস শেষে তো তোমাকে ওই লেবারের, সরি তোমার পার্মানেন্ট এমপ্লয়ীদের বেতন, ব্যাংকের সুদ সবই তোমাকে দিতে হবে। ওই টাকা তুমি কোথা থেকে তখন পাবা? তখন কি তুমি অন্য তোমার পকেট থেকে দিবা? তুমি তো বেশি দিন দিবা না, হয়তো 1 মাস দিলা, 2 মাস দিলা, 3 মাসের মধ্যে তুমি কি করবে? তখন কামটাকে বন্ধ করে দিবা। বুঝতে পারছো? জি স্যার।
একটু এগুলো একটু ডিফিকাল্ট, তো তোমাদের একদম ইনিশিয়াল স্টেজে থেকে এগুলো বোঝাটা একটু কঠিন। তারপর দেখো একটু পরে, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমি নেক্সট ক্লাসে আবার আলোচনা করবো। এখন আমি যদি চ্যাট বক্সে যদি যাই, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, স্যার বলো। স্যার ওল বাসে কারেন্ট চলে গেছে একটু আগে বাসার, তাই ওই অ্যাটেন্স দিতে পারেন, আমি দিয়ে দিছি ওটা, আমার কল দিছিল। এই চ্যাটের এটা কি থাকবে না? এটা আবার আমি সাইন আউট করলে আবার চলে যাবে, এটা তো আবার একটা সমস্যা। রোল নাম্বার তো আমার মনে হয় স্যার স্ক্রিনশট তো শুনে নেওয়াটাই ভালো। মানে আজকে কয় তারিখ, দেখেন। আমাকে একটু বলো তো, রোল 1 আছে? রোল 1, জি স্যার। 2, 3, ইয়েস স্যার। 4, ইয়েস স্যার। 5, ইয়েস স্যার। 6, ইয়েস স্যার। 7, 9, 8, 9। ইয়েস স্যার। স্যার 8 এ বিদ্যুৎ চলে গেছে, আচ্ছা, ফোনে চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা, 10, ইয়েস স্যার। 10 আছে তো? জি স্যার। 11, 12, স্যার 11 ছিল স্যার, একটু আগে স্যার 11 ছিল স্যার, একটু আগে চলে গেছে স্যার। জি স্যার 11 ছিল, চ্যাট বক্সে রোল দিছে। আচ্ছা, তারপর হচ্ছে 12, ইয়েস স্যার। আছে। 13, 14, 15, ইয়েস স্যার। বাঁধন 15 কার বাঁধনের নাকি? আমি স্যার আমি 14 স্যার, আমি 14, 14 স্যার। 15 কে? জি স্যার। 15 না? ইয়েস স্যার। 16, ইয়েস স্যার 15। 16, 17, ইয়েস স্যার। কত? 17? ইয়েস স্যার। আচ্ছা, ভিডিওটা অন করি একটু। স্যার আমি 17। 17, 18 কি আছে? 18, স্যার আমি 18। 19, ইয়েস স্যার। 20, ইয়েস জি স্যার। স্যার। 21, জি স্যার। 22, 22 স্যার 23, কারেন্ট চলে গেছে স্যার, বললাম। Yes, sir. 22 স্যার কারেন্ট চলে গেছে। হ্যাঁ 23 আছে, Sir, 23. 24, Yes, sir. 22 স্যার কারেন্ট চলে গেছে। আচ্ছা ওকে ওকে, 24, 25, 26, 27, Yes, sir. কত? 26, sir. 26, 27 নাই, 28, 29, Yes, sir. Yes, sir. 28 আছে? Yes, sir. 29 present, sir. 28, 30, Sir, 28, sir. Abhi. আচ্ছা 30, Sir, আমি স্যার 29 স্যার। ওকে ওকে, 30, স্যার, স্যার তাতে আমি। স্যার 18 এর, স্যার 18 এর, হ্যাঁ, 18 এর 12 হচ্ছে 12। জি স্যার। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তাহলে এই স্যার। ক্লাসটা আজকে দেখালে কি সমস্যা হবে? আজকে ডেট দিয়ে দেখালে কি সমস্যা আছে, না ওই যে শিডিউল ছিল সেই শিডিউলে দেখাবো? মানে রবিবারে দেখাবো না আজকে দেখালে সমস্যা আছে? দেখো আমি দেখে নিব, সমস্যা নেই। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? স্যার রোল 2 এর স্যার মাইকে প্রবলেম ছিল, সাউন্ড যায় নাই ওর। রোল 3 স্যার। আচ্ছা, রোল 12 দিয়ে দিছি তো, রোল 12 দিয়ে দিছি। রোল 3 স্যার, রোল 3। 3, আচ্ছা, রোল 3 ওরও আসছে। এরপরে আমি মাঝখানে অ্যাটেন্ডেন্স নিয়ে নিব, তোমাদের আগে বলে রাখি। স্যার 18 সিরিজে 12 দিবেন স্যার। হ্যাঁ হ্যাঁ 12 দিছি, হ্যাঁ দিয়ে দিছি। স্যার 15। স্যার অ্যাবসেন্ট কারা কারা তাদের নামগুলো একটু বলে দেন। জি স্যার, ওটা একটু বলেন। 15 হয়ে গেছে, অ্যাবসেন্ট ছিল হচ্ছে 16, আমার কাছে তো নাম নেই। 16 অ্যাবসেন্ট, উপরের দিকে 2 অ্যাবসেন্ট, 7 তো ক্লাস করেই না, 2, 7, 13, 16, তারপর 24, 25, 27 অ্যাবসেন্ট। স্যার 27 উপস্থিত ছিল স্যার, ওই যে মেসেজ দিয়ে চলে গেছে স্যার। মেসেজে চলে গেছে 27। তোমাদেরকে বিশ্বাস করলাম, তাহলে তোমরা ইয়ে না করলেই হলো। 27। স্যার এটা ইমেলে দিয়ে দেন স্যার, এই যে লেকচারের। আচ্ছা, স্লাইডটা, আচ্ছা স্লাইড। ঠিক আছে। স্যার স্যার ভিডিওটা স্যার দিয়ে দেন, আমার স্যার নেট চলে গেছে তো, আমি আর মাঝখানে 20 মিনিট দেখতে পারি। আচ্ছা, স্যার ঠিক আছে। ভিডিওটা দিয়ে দেন স্যার, নেটে খুব সমস্যা করছে আজকে। হ্যাঁ, ভিডিওটা
আজকে স্যার খুবই নেট সমস্যা ছিল স্যার, আজকে আমি ভালোভাবে স্যার ক্লাস করতে পারি নাই, এই মাঝখানে আমার হচ্ছে নেট ডিস্টার্ব দিছে এই জন্য। ওকে, ওই জন্য রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি প্লাস স্লাইডটা দিয়ে দিব। স্লাইডটা তোমরা ভালো করে পড়ো, কারণ তোমাদের স্লাইডটাই হচ্ছে মেইন ইয়ে। তারপর যদি কোনো প্রশ্ন থাকে ওভার দ্য ফোনে হোক অথবা নেক্সট ক্লাসে হোক আমার সাথে আলাপ করবে, আমি তোমাদের ওটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? জি স্যার। অন্য কিছু নাই।